এপিসোডের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম সামিয়া আক্তার। পেশায় উনি একজন স্কুল শিক্ষিকা। ওনার বাড়ি সিলেট জেলার ওসমানীনগর উপজেলার একটি গ্রামে। গ্রামের নামটি উনি আমাদেরকে দিলেও উনি গ্রামের নামটি বলতে নিষেধ করায় আমরা সেটা বলছি না। ঘটনাটি ঘটেছিল ওনার আপন চাচাতো ভাইয়ের বাচ্চা মেয়ের সাথে। ওনাদের যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু গ্রামের একদম শেষ প্রান্তে, গাছ গাছালি দ্বারা পরিপূর্ণ। এক কথায় যে কেউ বলবে এটা ভুতুরে বাড়ি। আশেপাশে সব হিন্দু ধর্মাবলম্বী পরিবারের বসবাস। ওখানে শুধু দুটো বাড়ি মুসলিম পরিবারের, তার মধ্যে ওনাদের একটা। ওনাদের ওই জায়গা কেন্দ্রিক অনেক ঘটনা রয়েছে, সেগুলো উনি পরবর্তীতে পাঠাবেন বলে জানিয়েছেন। ওনার যে স্কুলটা, অর্থাৎ যেখানে উনি শিক্ষকতা করেন, স্কুলটা কিন্তু অনেক বড়। বড় হলেও কিন্তু ওয়াশরুমের ভালো ব্যবস্থা সেখানে নেই। বেশিরভাগ বাচ্চারা বিভিন্ন জায়গায় জল বিয়োগ করে ফেলে, কেননা ওয়াশরুম যেগুলো রয়েছে একটু দূরে দূরে। আর ছোট বাচ্চা ছাড়া, এই ছোট বাচ্চারা এত দূরত্বে গিয়ে তারা ওয়াশরুম করবে, আসলে এটা তাদের জন্য বেশ কঠিন হয়ে যায়। আর ছোট বাচ্চা যারা, এই বাচ্চাদেরকে আর কি বা বলা যায়, বড়দের যেরকম বুঝ রয়েছে তাদের তো আর সেটা নেই। ঠিক এরকম কারণেই ওনার চাচাতো ভাইয়ের মেয়ে, সে ক্লাস থেকে বেরিয়ে মাঠের একটা পাশে জল বিয়োগ করে আবার ক্লাসে চলে এসেছে। স্কুল শেষে সে বাড়িতে গিয়েছে সন্ধ্যার পর। হঠাৎ করে পরিবারের সদস্যরা দেখে মেয়েটার হাত পা বাঁকা হয়ে যাচ্ছে। ওনারা দ্রুত তেল মালিশ করতে শুরু করেন। ঘন্টাখানেকের মধ্যে সেটা ঠিকও হয়ে যায়। ওই দিনের মতো তো এটা এরকমই হলো। পরের দিন সন্ধ্যার পর ঘটে আরো ভয়ঙ্কর ব্যাপার। হঠাৎ করে তার শরীর বাঁকা হতে থাকে। শরীরটা মনে হচ্ছে মেরুদণ্ড থেকে বাঁকা হয়ে যাচ্ছে। ইংরেজি ইউ শেপের মতো একটা শেপ হয়ে যাচ্ছে। এটা দেখে পরিবারের সদস্যরা ভয়ে আতঙ্কে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করতে থাকে। দ্রুত একটা গাড়ি রেডি করে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ওনারা প্রস্তুতি নিয়েছেন। গাড়িতে যখন ওঠানো হয় তখন মনে হচ্ছে আস্তে আস্তে তার শরীরটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাৎক্ষণিকভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা তো করেছেন। এরপর উনি দেখার পর বলেন যে বাচ্চার তো ওরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না, সবকিছু তো নর্মাল। তো যেহেতু সবকিছু নর্মাল, অতিরিক্ত ভয় পাওয়ার কারণে হয়তো এরকমটা হতে পারে। উনি কিছু ট্রিটমেন্ট দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। ওকে নিয়ে ওনারা বাড়িতে চলে আসার সময় পুরো রাস্তা ভালোই ছিল, কিন্তু বাড়িতে আসার পর বিছানায় শোয়ার সাথে সাথে আবার আগের অবস্থা হয়। তখন সবাই বলে একজন ভালো কবিরাজ বা হুজুর দেখাতে হবে। তারপর তাকে নিয়ে একটা কবিরাজের কাছে যাওয়া হয়। কবিরাজ তেল, পানি, গোলাপ জল এসব দিয়ে দেন। একটা নিয়ম মেনে এগুলো ব্যবহার করতে বলেন। 4-5 দিন আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। এরপর এক রাতে বাচ্চাটার মারাত্মক পেট ব্যথা শুরু হয়ে যায়। তারপর ওই যে পানিটা কবিরাজ দিয়েছিল, ওই পানিটা তার পেটে ছিটা দিতেই চিৎকার করে ওঠে মেয়েটা। এরপর দেখা গেল যে বাচ্চাটার মা আয়াতুল কুরসি যখন পড়া শুরু করেছে, তখন বাচ্চাটার শরীরের ভিতর থেকে বিকট এক শব্দে মনে হলো কেউ হেসে উঠেছে। হাসিটা মনে হচ্ছে যে আসলে বাচ্চা মেয়েটার না, কারণ এই ধরনের শব্দ, এই ধরনের কণ্ঠ কোনো বাচ্চার হতেই পারে না। এক নাগারে কথা বলছে, এলোমেলো কথা বলছে, তো বলছেই এইটারে নিয়ে যাব, ওইটারে নিয়ে যাব, এটা করব, ওইটা করব, এরকম বলতেছে। কখনো গান গায়, কখনো কান্না করে, হাসে। তো অনেক বছর আগে এই বাড়িতে কি হয়েছে না হয়েছে সেসব বলছে। তখন পরিবারের সদস্যরা দ্রুত মসজিদে একজন হুজুরকে নিয়ে আসেন। উনি আসেন, আসার পর উনি ওনার জায়গা থেকে চেষ্টা করছেন যে বাচ্চা মেয়ে, ওকে কষ্ট দিও না। একটা পর্যায়ে হুজুরের সাথে তর্ক শুরু হয়। তখন হুজুর বলেন যে দেখো, এই বাচ্চা মেয়েটাকে যে কষ্ট দিচ্ছ, তোমাকেও তো একদিন আল্লাহ তাআলার দরবারে হাজির হতে হবে, তখন কি জবাব দেবে? এই কথার উত্তরে নাকি ওই জিনটা বলে ওঠে, আমি তো কোনো আল্লাহ মানি না, তোমার আল্লাহ রে আমাকে দেখাও তো এখন। যখন এই কথা বলেছে, হুজুর তো এইবার মারাত্মক রেগে গেছেন। হুজুর বুঝতে পারেন যে এটা ভয়ঙ্কর শয়তান প্রকৃতির জিন। যেহেতু
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন কটু কথা বলেছে, এর সাথে আর কোনো কথা হবে না, ওকে আর কোনো অনুরোধও করা হবে না, যা করার দরকার এখন করতে হবে। উনি তখন কিছু কঠিন রুকিয়া শুরু করে দিয়েছেন। কয়েক মিনিট চলার পরই চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। জিনটা বলছে, আরে থাম থাম, আমি চলে যাবো, আমাকে ছেড়ে দে, আমাকে একটা ললিপপ দে। সাথে সাথে দোকান থেকে একটা ললিপপ কিনে এনে দিলে সে ললিপপটা খায় যেভাবে বাচ্চারা খায় আর কি। বাচ্চা মেয়েটাই কিন্তু খাচ্ছে, কিন্তু জিনিসটা জিনে চেয়েছে। ললিপপ খাওয়াটা মনে হলো কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। মানে এমন ভাবে জিহ্বা দিয়ে চেটে চেটে খেয়ে ফেলেছে, কয়েক মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যায়। এত দ্রুত সাধারণত ললিপপ শেষ হয় না। এরপর বলে, আমি চলে যাচ্ছি। এখন এই মেয়েটা ঘুম থেকে জেগে উঠবে। তারপর হলো কি, বাচ্চা মেয়েটার গলা দিয়ে কেমন যেন একটা ঢেকুর ওঠার মতো ঢক করে একটা শব্দ হলো। এরপর সে শুয়ে পড়লো। শুয়ে পড়ার 15 থেকে 20 সেকেন্ড পর মেয়েটা চোখ খুললো। চোখ খোলার পর উঠে তার মাকে জড়িয়ে ধরে বলে, আমার খুব ভয় করছে, এই বলে কান্না শুরু করে দিয়েছে। এরপর হুজুর কিছু দোয়া লিখে দিলেন কাগজে। উনি বলে গেলেন যে এগুলো মাগরিবের আজানের সাথে সাথে আগুনে পোড়াতে হবে। পরের দিন বিকাল থেকে বাচ্চা মেয়েটার সাথে আবার ঘটনা শুরু হয়ে যায়, অর্থাৎ তার শরীরটা বেঁকে যাচ্ছে, সে অস্থির হয়ে যাচ্ছে। মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে মনে হচ্ছিল ওর গলা কেউ চেপে ধরে আছে, ও কথাই বলতে পারছে না। ও শুধু চিৎকার করে বলছে যে আমি কথা বলতে পারছি না, আমার গলা চেপে ধরেছে, আমাকে মেরে ফেলবে, জাস্ট এতটুকুই বলতে পেরেছে। এরপর সে আর কোনো কিছু বলতে পারে না, তার শরীর বেঁকে যাচ্ছে। তখন এই পরিবারের সদস্যরা কি করবে ঠিক আসলে বুঝে উঠতে পারছিলেন না। একটা কাগজ ওনারা পুড়িয়েছেন। পোড়ানোর পর দেখা গেল যে এখন একটু স্বাভাবিক হয়ে গেছে মেয়েটা। ওই রাতের মতো এরকমই চলে গেল, আর কোনো সমস্যা হয়নি। পরের দিন ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে বাচ্চা মেয়েটার সাথে আবারও সমস্যা শুরু হয়ে গেল। এবার ওই হুজুরকে ফোন দেওয়া হয়। হুজুর বলেন যে এই কাজটি ওরা সম্পন্ন করতে দেবে না, এই জন্যই মূলত ঠিক মাগরিবের আজানের আগে থেকে এই ধরনের সমস্যা শুরু হচ্ছে, কিন্তু এটা থামানো যাবে না, এটা করেই যেতে হবে। আর এই কাজ যখন শুরু হবে তখন কোনো উঠতি বয়সী মেয়ে আশেপাশে থাকা যাবে না, তাহলে কিন্তু তাদেরও সমস্যা হবে, এর একটা প্রভাব তাদের উপর পড়বে। পরিবারে এই ধরনের কিশোরী মেয়ে যারা আছে বা যুবতী মেয়ে যারা আছে তারা তখন এই কাগজটা পোড়ানোর সময় অন্যান্য রুমে অবস্থান করেন। এদিকে যেই দিনই, অর্থাৎ প্রতিদিনই তো করতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, প্রত্যেকদিন মাগরিবের আগে থেকে বাচ্চা মেয়েটার উপরে এই অত্যাচার শুরু হয়ে যায়। তবে ঠিকঠাক মতো কাজটা করতে হবে, এটাই হুজুর বলে দিয়েছিলেন, ভয় পাওয়া যাবে না। কয়েকদিন যাবার পর সমস্যাটা আরো বেড়ে গেল বলতে ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে সমস্যাটা আরো বেড়ে গেল। দেখা গেল বাচ্চা মেয়েটা এত জোরে শ্বাস নিয়েছে, শ্বাস নেওয়ার পর তার বুকের ছাতিটা অনেকটা ফুলে উঠেছে। একই অবস্থা আছে, সে কিন্তু শ্বাস ছেড়ে দিচ্ছে না। কিছু সময় শ্বাস ধরে রেখে হঠাৎ করে শ্বাসটা ছেড়ে দেয়, তখন মনে হচ্ছে একবারে বুকের ছাতিটা ধপাস করে নিচে নেমে গেল। আবার সে শ্বাস নিচ্ছে, ধরে রেখেছে, আবার একবারে নেমে গেল। এভাবে সে শ্বাস প্রশ্বাস চালাচ্ছিল। এটা দেখলে যে কারো চোখে পানি চলে আসবে যে বাচ্চা মেয়েটা এত কষ্ট পাচ্ছে। হুজুর এই কাজ শেষ হওয়ার আগেই, অর্থাৎ 7 দিন বা এরকম একটা সময় দিয়েছিলেন, তো এর আগেই একদিন এশার নামাজের পর আসেন। এর মধ্যে কিন্তু বাচ্চা মেয়েটা পুরোপুরি কথা বলা বন্ধ করে দিয়েছিল, সে কারো সাথে কথা বলে না, সে শুধু ইশারা দিয়ে দেখায় যে কেউ ওর গলা ধরে বসে আছে। শুধু আজান যখন হতো তখন নাকি তার গলাটা একটু স্বাভাবিক হতো, এছাড়া সে কথা বলতে পারতো না। সে কথা বলতে গেলেই নাকি গলা ব্যথা করতো, মনে হচ্ছে কেউ গলার চাপ দিয়ে ধরে গেছে, সে ভয়েও কথা বলতে চাইতো না, এমন একটা অবস্থা। তো হুজুর আসেন, ঝাড়ফুঁক করে দেন। এর মধ্যে ওর নানা আর একজন বৃদ্ধ লোক আসেন, বাচ্চা মেয়েটার নানা আর কি। তারা বলেন যে রাত 12টার দিকে ওনারা বসবেন এই জিনটাকে হাজির করতে। ঠিক সময় মতো তারা সবকিছুর প্রস্তুতি নিয়েছেন।
সব লাইট বন্ধ করে, দরজা বন্ধ করে এক রুমে সবাই বসেছেন। ওই যে বৃদ্ধ লোকটা বাচ্চা মেয়েটার নানার পাশে বসেছেন আসন পেতে। বাড়ির সদস্যরা খুব ভালো করে খেয়াল করছেন যে ঘটনাটা কি ঘটছে। একটা পার্টির উপরে দুজন বসলেন, সামনে 5টা মোমবাতি জ্বালিয়ে রাখলেন। ঘরটা যে একদম অন্ধকার তা না, শুধু লাইটটা বন্ধ করেছিলেন, মোমবাতি জ্বালো তো ছিল। 5টা রক্ত জবা ফুল, 2টা 2 সাইজের শিং মাছ, অর্থাৎ একটা একটু বড় একটা একটু ছোট, মানে একই সাইজের না। তবে মাছগুলো কিন্তু জীবিত ছিল না, মাছগুলো কাটা ছিল আর এগুলো পরিষ্কার করা ছিল। শিং মাছ পরিষ্কার করলে যেমন সাদা সাদা হয়ে যায় ওরকম ছিল। আর 6টা আগরবাতি আর একটা গ্লাসে পানি রেখে দিলেন। বাচ্চা মেয়েটার নানা তার হাতে কিছু একটা গুনতে শুরু করলেন, আর ওই লোক চোখ বন্ধ করে বসে রইলেন। একসময় ওই লোকের শরীরটা কেঁপে উঠল, আর 2 হাত একসাথে করে নিচে যে পাটিটা ছিল পাটিতে ধাক্কা দেওয়ার মতো করে জোরে জোরে এভাবে হাতগুলো আঘাত করছেন এই পাটির সাথে। তারপর গড় 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 আওয়াজ হতে শুরু করলো, আর একটা নাকি নাকি শব্দে সালাম দিল। পরে উনি সেই সালামের উত্তর নিয়ে বললেন যে আজকে আপনাকে এখানে ডাকার মূল কারণটা বলি। এটা বলতে বলতেই ওই জিনটা বলছে বেশি কিছু বলতে হবে না, আমি এখানে হাজির হওয়ার আগেই সব তথ্য আমি নিয়েছি। মূলত একটা দুষ্টু জিনকে পেয়েছি, আমি ওকে বন্দি করে আমার সাথে নিয়ে গেছি এর মধ্যেই। এখন আমার কাছেও বন্দি আছে, ওর কাছ থেকে আমি সবকিছু শুনেছি, নতুন করে তোমাদেরকে আর কিছু বলতে হবে না। পরে বাচ্চা মেয়েটার নানা বললেন যে এখন কি করা যায়, কেন এসব হলো? তখন সেই ভালো জিনটা বলল এদের কাজই হচ্ছে এমন করা, এখন ওকেই আমি পাঠাই, ওর মুখ থেকেই আপনারা সব শোনেন। তবে সাবধান, ওকে বেশি কিছু করবেন না বা উল্টাপাল্টা আপনারা কিছু বলবেন না, এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে, কারণ এরা কিন্তু ভালো না, এদের দেওয়া কথার কোনো মূল্য নেই, এরা খুবই ধোঁকাবাজ শ্রেণীর। এরপর কয়েক সেকেন্ড গ্যাপ, হঠাৎ করেই ওই বৃদ্ধ লোকটার শরীরটা একটু কেঁপে উঠল, একটা বিশ্রী হাসি দিয়ে বলে নমস্কার। তখন বাচ্চা মেয়েটার নানা বললেন আপনি আমার নাতনির সাথে কেন এমনটা করছেন? তখন ওই জিনটা বলে এই মেয়ে আমার উপরে জল বিয়োগ করে দিয়েছে, তাও ঠিক দুপুর 12টায়, তাই ওকে ধরছি। তখন বাচ্চা মেয়েটার নানা বলেন যে আচ্ছা ধরছেন, ওকে যথেষ্ট কষ্ট দিয়েছেন, এখন আর ওকে কষ্ট দিবেন না, বাচ্চা মানুষ না বুঝে করেছে, ও তো আর আপনাকে দেখেনি। পরে ওই জিনটা বলে আচ্ছা ঠিক আছে, আমাকে যদি মুক্তি দেওয়া হয় তাহলে আমি চলে যাবো, আর আসবো না, আর আপনাদের বাড়ি আপনারা বন্ধ করে দেবেন। এরপর কয়েক সেকেন্ড গ্যাপ, আবার প্রথম যে জিনটা সে চলে আসে, সালাম দেয়, সে বলে ও এখন আমার কাছে বন্দি, ওকে নিয়ে আমি ওদের এলাকাতেই যাব, সেখানে গিয়ে ওদের সর্দারের সাথে কথা বলে আলোচনা করে এসে আপনাদেরকে জানাবো কি করলে ওরা একেবারে চলে যাবে, আপনারা অপেক্ষা করেন। এই বলে আবার সালাম দিয়ে অনুমতি নিয়ে চলে গেলেন। সবাই কিন্তু বসে আছে, টুকটাক কথা একজন আরেকজনের সাথে বলছেন, তবে ওই যে বৃদ্ধ লোকটা উনি কিন্তু চুপচাপ বসে আছেন, কারোর সাথে কথা বলছেন না, তার কথা বলা নিষেধ। প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় পর আবার ওই বৃদ্ধ লোকটার উপরে ওই জিনটা এসে হাজির হয়। তারপর সালাম দেন, সালাম দেওয়ার পর ওই জিনটা বলেন যে আমি তোকে নিয়ে গিয়েছিলাম স্কুলের পেছনে একটা পরিত্যক্ত বাড়ি আছে, ওখানেই ওদের আস্তানা, তারা 1-2 না, পুরো একটা গোত্র ওখানে আস্তানা গেড়েছে। ওদের সাথে কথা বলে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, তাদেরকে 12 কেজি কালো মিষ্টি দিতে হবে। ওরা যদিও বা প্রথমে গরু চেয়েছিল, আমি রাজি হইনি, শেষে মিষ্টি চেয়েছে 30 কেজি, পরে 12 কেজিতে রাজি করিয়েছি, ওরা রাজি হয়েছে। এটা কালকের মধ্যেই দিয়ে দিতে হবে, আর বাড়ি বন্ধ করার নিয়মও আমি বলে দিব, আর ওই জিনটাকে মুক্তি দিয়ে দিয়েছি। এই শর্তেই মূলত এই বিষয়টার ফয়সালা হয়েছে। এরপর ওই জিনটা আর একটা কথা বলে, জিনটা বলে আপনার একটা খালি রুমে 7টা চীনামাটির যে প্লেট এটা রেখে আসেন, এতে আমি কিছু দোয়া লিখে দিব, 7 দিনের 7টা ধুয়ে ধুয়ে সেই পানিটাই বাচ্চা মেয়েটাকে খাওয়াবেন, আর এই বাচ্চাকে টানা 21 দিন এই বাড়ির বাইরে বের করবেন না। এরকম কথা বলে উনি সালাম দিয়ে চলে যান। তবে পরবর্তীতে আরো কিছু তথ্য দিয়েছিলেন, অথবা আরো কিছু নিয়মকানুন বলেছিলেন। তবে এর মধ্যে হয় কি, ওই জিনটা
ফাইনালি চলে যাবার আগেই ওই যে রক্ত জবা ফুল যে কয়েকটা ছিল এর মধ্যে থেকে একটা ফুল এই বাচ্চা মেয়েটাকে খাওয়াতে বলল, যে এই একটা ফুল তাকে খাওয়াতে হবে। তো যাই হোক, আরো বেশ কিছু বিষয় দেখা যাচ্ছে যে কার কি সমস্যা, আরো বিভিন্ন বিষয় নিয়ে ওই সময় আলোচনা হয়েছিল, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলো আসলে আমরা এখন আলোচনা না করি, মানে এই ঘটনার মধ্যে সেগুলো না বলি, এটা অন্যান্য বিষয়, পরিবারের মূল বিষয় না এটা। তবে ওই জিনটা বলেছিল যে এই বাড়িটা পাহারা দেবার জন্য কিছু জিন থাকবে এখানে, আর এরাই মূলত এই বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যাবে। তাদেরকে কিছুই করতে হবে না, তাদেরকে বাড়ি বন্ধ করতে হবে না, জিনেরাই এই বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যাবে। আর নির্দিষ্ট সময় পর্যন্ত এরা পাহারায় থাকবে, যাতে করে এই বাচ্চার উপর এই 21 দিনের মধ্যে আর কোনো ঝামেলা ওরা করতে না পারে। এই 21 দিন চলে গেলে এই বাচ্চার উপর ইনশাল্লাহ আর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তো এরপর সেই অনুযায়ী সবকিছু করা হয়। একটা রুমে দরজা বন্ধ করে সেখানে 7টা চীনামাটির প্লেট রাখা হয়েছিল। সকালবেলা ওই দরজা খোলার কথা বলা হয়েছিল, তো সকালে দরজা খোলা হয়, দেখা গেল ওই চীনামাটির প্লেটের উপরে আরবিতে বিভিন্ন দোয়া লেখা। ওই জিনকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই বাচ্চা মেয়েটার শরীরে যে জিন হাজির হয় তারপরে একটা ঢেকুর দেওয়ার মতো শব্দ করে, এটা কেন হয়? তখন নাকি জিন বলেছিল মূলত জিনেরা যখন মানুষের শরীরে প্রবেশ করে তখন গলার কাছে যদি অবস্থান করে তখন নাকি গলায় এক ধরনের একটা বাতাস আটকে থাকে। জিনেরা তো একটা বাতাসের মতো, সে যখন বের হয়ে যায় তখন এই ধরনের শব্দটা হয়। এই জন্যই মূলত এই শব্দটা হয়েছিল। পরবর্তীতে আরো একবার এই জিনটাকে হাজির করা হয়েছিল, তখন জিন শর্ত দিয়েছিল এখানে কেউ পায়ের সাথে পা লাগিয়ে বসতে পারবে না, আর 2 হাত এক করে বসতে পারবে না, এতে করে নাকি তাদের কষ্ট হয়। তবে একজন, ওই পরিবার একজন ভুল করে পায়ের সাথে পা লাগিয়ে বসেছিল, তখন নাকি লাগে ফোঁস করতে করতে বলে ওঠে আপনারা একজন পায়ের সাথে পা লাগিয়ে বসেছেন, দ্রুত 2 পায়ের মাঝখানে সামান্য একটু ফাঁকা করুন। তখন 2 পায়ের মাঝখানে সামান্য একটু পাটা একটু ফাঁকা করে ওনারা বসেন, একজন পুরুষ সদস্য এভাবে বসেছিলেন আর কি। তো এরকম একটা বিষয় হয় আর কি একদিন আসনের সময়। তো যাই হোক, আল্লাহর রহমতে এই সমস্যার সমাধান হয়ে যায়। এই 21 দিন যখন ঝাড়ফুঁক করার জন্য জিনেরা আসতো তখন নাকি আতরের সুঘ্রাণ পাওয়া যেত ওই বাড়িতে, খালি রুমের পাশ দিয়ে হাঁটার শব্দ পাওয়া যেত। সবাই, ওই বাড়ির সবাই এটা টের পেয়েছিলেন। বাড়ি যেদিন বন্ধ করা হয় ফাইনালি, সারা বাড়িতে বিভিন্ন জায়গায় নাকি সরিষার যে দানা, এই দানাগুলো পাওয়া গিয়েছিল, এগুলো জিনেরাই নাকি ছিটিয়ে গিয়েছিল। আর ওই যে মিষ্টির টাকাটা দিয়ে দেওয়া হয়েছিল ওই বৃদ্ধ লোককে, তারাই মিষ্টি কিনে, মানে জিনেরাই মিষ্টি কিনে তাদেরকে পৌঁছে দেবে। সবকিছু নিয়ম মাফিকই করা হয়েছিল। অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করা যেত, সেটা হচ্ছে যে বাচ্চা মেয়েটা এই টানা 21 দিন একা একাই ঘুমিয়ে যেত। হঠাৎ করে ঘুমিয়ে গেছে, ডাকলেও সে উঠতো না, আবার সে দেখা যেত যে সে নিজে নিজে ঘুম থেকে উঠেছে। এই ধরনের সমস্যা 21 দিন ছিল। 21 দিন পর আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। এখন সে দিব্যি সুস্থই আছে আলহামদুলিল্লাহ, দিব্যি লেখাপড়া করছে, তার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, সামিয়া আক্তার আপু। আপনি জানিয়েছেন যে আপনাদের বাড়ি এবং আরো আশেপাশের বিভিন্ন জায়গা কেন্দ্রিক কিছু ঘটনা আছে, আপনার সেই ঘটনাগুলোর প্রত্যাশায় রইলাম। প্রিয় লিসেনার, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম মোহাম্মদ শওকত হোসেন। উনি বর্তমানে কুয়েতের ফুরানিয়া স্টেটে কর্মরত রয়েছেন। উনি 2025 সালের 18 ডিসেম্বর বিদেশে গিয়েছেন। সেখানে যাবার পর উনি যেখানে কাজ করেন সেখানে ভারতীয় এবং নেপালি কয়েকজনের সাথে ওনার পরিচয় হয়। এর মধ্যে একজন নেপালি রয়েছেন যার নাম হচ্ছে দেব। মূলত এই দেবই একটি ঘটনা বলেন। এই ঘটনার সাথে দেবের একজন বন্ধুও জড়িত রয়েছেন। দেবের কাছে যখন এই বিষয়গুলো, বিশেষ করে ভয়ের ঘটনাগুলো সম্পর্কে আলোচনা করেন, দেব আসলে বুঝতে পারছিলেন না যে এই ভয়ের ঘটনা শুনে এই শওকত ভাই কি করবেন। তখন শওকত ভাই ইউটিউব থেকে আমাদের চ্যানেল দেখান যে এখানে সত্য ভয়ের ঘটনা প্রচারিত হয়। তখন দেব বলে এখানে প্রচারিত হলে আমি বুঝবো কিভাবে, আমি তো আর বাংলা বুঝি না।
মানে উনি ওনার ভাষায় বলছিলেন আর কি। তখন ওই দেব বলেছিলেন ঠিক আছে আমি ঘটনাটা দেব, অন্তত আমার নাম আর আমার বন্ধুর নামটা যেন বলা হয়, এই নাম শুনলে অন্তত যেন বুঝতে পারি যে আমাদের ঘটনাটা এখানে প্রচারিত হয়েছে। তো আমরা তো নাম তো অবশ্যই বলবো। যিনি ঘটনা দিয়েছেন তার নাম দেব, আর দেবের বন্ধুর নাম হচ্ছে গৌরব। মূলত এই ঘটনার সাথে এই দুইজনের একটা সম্পর্ক রয়েছে। আর এই ঘটনা দেবার ক্ষেত্রে কয়েকজন সহযোগিতা করেছেন। একজনের নাম রাজু, চিত্রা, আর একজনের নাম হচ্ছে লাল সিং। এরা সবাই কিন্তু এই শওকত ভাইয়ের সাথেই কাজ করেন। একদিন হয় কি, সন্ধ্যার পর এই ঘটনা শোনার জন্য যখন শওকত ভাই সব এবং এই যে তিনজন সবাই একসাথেই বসেছেন, তখন নাকি দেব ঘটনাটা বলতে চাচ্ছে না। তার একটা ধারণা যে সন্ধ্যার পর এই ভয়ের ঘটনা বললে তাদের উপর একটা প্রভাব পড়ে। দেব কিন্তু নেপালি, নেপালের লোকদের মধ্যে এরকম একটা ধারণা নাকি রয়েছে, এই জন্য সে দিনের বেলাতে ঘটনাটা বলবে। যাই হোক, পরবর্তীতে দিনের বেলাতে এই ঘটনাটা শেয়ার করেন। তো দেব জানায় যে এখন থেকে 5 বছর আগে ঘটনাটির সূত্রপাত হয়। তখন সে কলেজে 2য় বর্ষের স্টুডেন্ট। ওই সময় তার আর এক বন্ধু হয়, তার নাম হচ্ছে গৌরব। যেই জায়গাটাতে ঘটনা, এটা হচ্ছে নেপালের মোরাং জেলার একটা গলি। এই গলিটার নাম হচ্ছে মিরগোলিয়া। এই যে দেব, তার সাথে আবার একটা মেয়ের ভালোবাসার সম্পর্ক ছিল। এই মেয়েটার বাড়ি আবার যেই এলাকায়, সেই এলাকারই ছেলে হচ্ছে গৌরব। দেব বুদ্ধি করে গৌরবের সাথে একটু বন্ধুত্ব করেছিল, কেননা যেহেতু গৌরব ওখানকার লোকাল ছেলে, আর দেবকে কিন্তু মাঝে মাঝে ওই মেয়ের সাথে দেখা করার জন্য ওই এলাকাতে যেতে হতো। তো ওই এলাকার লোকাল বন্ধু থাকলে তো ভালোই হয়, সমস্যার হাত থেকে বাঁচা যায়। এই চিন্তা করেই মূলত গৌরবের সাথে ভালো একটা সম্পর্ক হয়েছিল। তাছাড়া এমনিতেও দুইজনের মধ্যে ভালো সম্পর্ক হয়েই যায়। গৌরবকে যখন সব বিষয় খুলে বলে মেয়েটার কথা, গৌরব বলে ঠিক আছে, কোনো সমস্যা নাই, ওই এলাকায় যাবি আসবি, কোনো প্রবলেম নাই। তবে একটা বিষয়, সেটা হচ্ছে এই এলাকায় ঢোকার জন্য 4টা রাস্তা আছে। 4টা রাস্তার মধ্যে সবগুলো রাস্তা দিয়েই ঢোকা যায়, তবে সন্ধ্যার পর 2 নাম্বার রাস্তা দিয়ে ঢোকা যাবে না। এটা নিষেধ। এটা নিয়ে একটা সমস্যা হয়েছে, এইটা সমাধানের জন্য গ্রামবাসীর চেষ্টা চালায় যাচ্ছে। সমাধান হয়ে গেলে তখন যাওয়া যাবে। এখন দেব বলতেছে কি সমস্যা, এটা তো বুঝতে পারলাম না, কিসের সমস্যা আর কিসের সমাধান? কোনো মামলা টামলা আছে নাকি যে সন্ধ্যার পর পুলিশ বা অন্য কেউ যেতে দেয় না কোর্টের নির্দেশনা থাকার কারণে? তখন গৌরব বলে না, এরকম কিছু না, অন্য একটা সমস্যা, এগুলো এখন না বলি, সমাধান হয়ে গেলে তখন বলবো। তো এটা নিয়ে আর দেব সেভাবে আলোচনা করে নাই। একদিন হয় কি, ওই গৌরবদের ওখানে একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রামটা এমন যে ওই প্রোগ্রামে ওই মেয়েটাও আসবে, আর গৌরব আবার দেবকে দাওয়াত দিয়েছে, ভালোই হলো, দেখা সাক্ষাৎ হয়ে যাবে। এখন প্রোগ্রামগুলো শেষ হতে হতে তো রাত হয়ে যায়, ওদের বেলাও সেটাই হয়। এখন বাইক নিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গৌরব দেবকে এগিয়ে দেবে, এমনই কথা ছিল। যখন তারা বের হয়েছে, বের হওয়ার পর এই দেব যে সে গৌরবকে বলছে যে ভাই চল ওই 2 নাম্বার রাস্তা দিয়ে যাই। বলছে যে না রে, তুই এটা নিয়ে আমাকে কিছু বলিস না, কারণ এটা নিয়ে গ্রামে একটা সমস্যা চলতেছে, আমরা এদিক দিয়ে না যাই। আর এটা নিয়ে একটা ঘটনাও আছে। কি ঘটনা? তখন তো আসলে এই দেব যেহেতু বারবার বিরক্ত করছিল গৌরবকে ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য, বাধ্য হয়েই গৌরব একটা বিষয় বলে তাকে। সেটা হচ্ছে যে ওই রাস্তাতে নাকি একটা ছোট্ট ব্রিজ আছে। এটা এমন একটা ব্রিজ, যত শক্ত করেই ওখানে ব্রিজ বানানো হোক না কেন, ওই ব্রিজটা নাকি টেকে না। সকালবেলা দেখা যায় ওই ব্রিজটা ভেঙে গেছে, মানে নির্মাণ হচ্ছে হচ্ছে হচ্ছে, যখন উদ্বোধন হয়ে যায় পরদিনই ওই ব্রিজটা ভেঙে যায়। এখন এই ব্রিজটা না থাকলে গ্রামের লোকদের তো আসা যাওয়া করা কষ্ট। বাধ্য হয়েই তারা ওখানে একটা বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করে, ওর উপর দিয়ে শুধু মোটর সাইকেল চলতে পারে খুব সাবধানে, আর লোকজন হাঁটাহাঁটি করতে পারে, হালকা রিক্সাগুলো চলাচল করতে পারে, এমন ভাবেই ওই ব্রিজটা তৈরি করা হয়েছিল। কিন্তু পাকাপোক্ত ব্রিজ ওখানে থাকে না, পিলারগুলো মাটির নিচে চলে যায়, আর উপরের অংশ সেগুলো ভেঙে কোথায় যেন চলে যায়।
অর্থাৎ ব্রিজের অস্তিত্বই থাকে না এমনটা বলতে হয় আর কি। এরপর মূলত লোকজন ওখানে এই ধরনের একটা ব্রিজ তৈরি করেছে যেটা এখনো আছে। যখন এটা বলা হয় তখন এই দেব ভাই উনি বলতেছেন জানে তাতে কি, এখন ব্রিজ তো ওইটা না হয় ভেঙে গেছে, এখন যেটা আছে সেটা দিয়ে তো যাওয়া যাবে, তো সমস্যা কি, যাই ওই দিক দিয়ে যাই। তখন আবার এই যে গৌরব বলে না, এক কাজ কর, তুই আজকে আমাদের বাসায় থাক, সকালবেলা দুজন মিলে তারপর কলেজে যাব। পরের দিন আবার একটা পরীক্ষাও ছিল। তখন আবার এই দেব ভাই বলছেন আরে আমি তো আমার আব্বা আম্মারে বলে আসি নাই, যেহেতু কালকে পরীক্ষা, রাত্রে যদি না থাকি তখন তো আবার একটা সমস্যা, যেহেতু বলে আসছি নাই আমার তো যেতেই হবে, বলে আসলে একটা কথা ছিল, বাইরে কোথাও এখন থাকা যাবে না। এদিকে গৌরব একটা দূরত্ব পর্যন্ত এগিয়ে দিয়ে গৌরব দেখিয়ে দেয় যে দেব তুই এদিক দিয়ে চলে যা। দেব ভাইয়ের মাথার মধ্যে কিন্তু আবার একটা বিষয় কাজ করে যে যাই না 2 নম্বর রাস্তা দিয়ে কি হবে, এই চিন্তা করে উনি ওই 2 নম্বর রাস্তা দিয়ে চলাচল শুরু করেছেন। অর্থাৎ উনি ওই রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। কিছু দূর যাবার পর উনি দেখেন বিশাল বড় একটা গাছ। রাতের বেলা ওইটা যে আসলে কি গাছ উনি বুঝতে পারেন নাই। তো ওই গাছটা এত বড় দেখেই ভয় লাগে। উনি হঠাৎ করে খেয়াল করেন ওই গাছটার একটা ডালে মনে হচ্ছে কিছু একটা ঝুলে আছে। উনি চিন্তা করলেন জিনিসটা কি, ওনার হাতে কিন্তু লাইট ছিল, উনি ওইদিকে লাইটটা ধরেছেন। যেই না লাইট ধরেছেন উনি এমন ভয় পেয়েছেন যেটা আসলে উনি কল্পনাই করেন নাই যে এই জিনিস উনি দেখবেন। উনি দেখেন যে একটা মেয়েটার বয়স খুব বেশি না, হয়তো বা 16-17 বছরের মতো হবে আর কি। তো এই মেয়েটা গলায় ফাঁস দিয়ে ওই গাছের একটা ডালে ঝুলছে, আর মেয়েটা এই দেবের দিকে তাকিয়ে আছে আর খিলখিল করে হাসছে, হাসির আবার কোনো শব্দ হচ্ছে না। এই জিনিসটা দেখার পর উনি ওই দিক থেকে এমন এক দৌড় দিয়েছেন, মানে যেদিকে যাবেন ওই দিকে। বেশ খানিকটা দূর যাওয়ার পর দেখেন যে পাশে একটা মন্দির আছে, ওই মন্দিরের সিঁড়ির উপর হুমড়ি খেয়ে পড়েন। উনি দেখতে পেলেন মন্দিরের ভিতরে আলো জ্বলছে। দেখা গেল যে ওখানে একজন পুরোহিত আছেন। তো ওই পুরোহিত বাইরে বের হয়ে আসছেন, এসে বলেন যে কি ব্যাপার, তুমি এখানে কি করো, তোমাকে দেখে তো এই এলাকার ছেলে বলে মনে হচ্ছে না। পরে দেব ভাই বলেন যে আমি তো এখানে একটা প্রোগ্রামে আসছিলাম, আমার বন্ধু গৌরবকে পুরোহিত চিনতে পারেন, বলে যে এই রাস্তায় গৌরব তোমাকে আসতে দিল। তখন দেব ভাই বলেন যে আসলে না গো, তোমার আমাকে মানা করছিল, আমি আসলে কৌতূহলী হয়ে এদিক দিয়ে আসছি। তখন বলে যে ঠিক আছে তুমি বসো, আমি তোমাকে একটু পানি ছিটা দিয়ে দিই। দেখা গেল যে ওই পুরোহিত মশাই কিছু পানি এনে ওনাকে সেটা দিয়েছেন এবং এরপরে বলতেছেন যে ঠিক আছে এখন তুমি যাও, আর কোনো সমস্যা নাই, বাড়িতে চলে যাও, সন্ধ্যার পরে এই রাস্তাতে এসো না। এই রাস্তাতে আগে সমস্যা ছিল না, হঠাৎ করে সমস্যা তৈরি হয়েছে, আমরা একটা সমাধানের চেষ্টা করতেছি, কারণ এখানে আরো অনেক মানুষ বসবাস করে, এটা তো পরিত্যক্ত রাস্তা না, এই রাস্তায় মানুষজন চলাচল করে। দিনের বেলাতে আগে আমরা চলাচল করছি সবসময়, রাতের বেলাতেও করছি, আপাতত আমরা করতে পারতেছি না। আশেপাশে তো আরো বাড়ি ঘর আছে এই রাস্তার আশেপাশে, তারাও আপাতত এই রাস্তা দিয়ে সন্ধ্যার পর চলাচল করছে না। এরপর তো ঠিকঠাক মতো দেব ভাই বাড়িতে চলে আসছেন। তো এর পরের ঘটনা, উনি বাড়িতে গিয়েছেন, যেহেতু ভয় পেয়েছেন, হালকা একটু জ্বর আসছিল, তবে পরের দিন উনি পরীক্ষা দিতে গিয়েছেন, এমনিতেই আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি আর কি। পরবর্তীতে গৌরবের সাথে কিন্তু বিষয়টা শেয়ার করেছেন ওই পরীক্ষা শেষ করার পর। গৌরব তো বেশ মানে রেগেই যায় যে তোকে না বারবার বললাম যে তুই অন্য রাস্তা দিয়ে যা, আমি ওখান থেকে বিদায় নিয়ে যাওয়ার পর তুই আবার ওই 2 নম্বর রাস্তা দিয়ে ঢুকছিস, এই কাজটা তো উচিত হয়নি তোর। তখন বলেন যে এই ব্যাপার, ওই যে পুরোহিত মশাই আমাকে পানি ছিটা দিয়ে দিয়েছিল। ও পুরোহিত মশাই এলাকায় খুব একজন ভালো মানুষ হিসাবে পরিচিত আর কি। আসলে সমস্যাটা কি হয়েছে এই অংশটুকু তো আসলে এই দেব ভাইয়ের সাথে ঘটেছিল। আসলে ওখানে সমস্যাটা কি হয়েছে সেটাই বলি আর কি, খুব বেশি দিন আগের কথা না। মানে এই যে এই ঘটনাটা, এই ঘটনা শুরু হয়েছে, এই যে সমস্যাটা শুরু হয়েছে, সমস্যা শুরু হয়তো মাসখানেক বা তারও একটু আগের ঘটনা আর কি। ওই গ্রামের একটা মেয়ে, তার নাম হচ্ছে প্রিয়া চাকমা। এই মেয়ের সাথে একটা সম্পর্ক ছিল ছেলের সাথে। এই ছেলেটার নাম ছিল হচ্ছে সেমি বর্মা। একদিন হয় কি, এই দুইজনের মধ্যে বেশ ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটি হওয়ার পর এই ছেলেটা বলে যে তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নাই, আমি গেলাম। এই মেয়েটা এই শোক সামলাতে না পেরে নাকি
ওই গাছটাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আসলে ঝামেলাটা অন্যখানে। সেটা হলো এই মেয়েটাকে কেউ একজন বুদ্ধি দিয়েছিল। কি বুদ্ধি? যে তুই যদি ঠিক ওই গাছের ওই ডালে আত্মহত্যা করিস, তাহলে তুই মৃত্যুর পর ওই ছেলেটাকেও সাথে করে নিয়ে যেতে পারবি, তখন দুইজনের আত্মা একসাথে থাকবে। তখন মেয়েটা চিন্তা করছে, বেঁচে থাকতে যদি ওকে না পাই, তাহলে মরার পরেই ওর সাথে নিয়েই অনন্তকাল থাকবো। যে এই বুদ্ধিটা দিয়েছে তার নামটা জানা যায় না বা তার পরিচয় জানা যায় না, তবে এই বুদ্ধিটা দিয়েছিল, এই বুদ্ধিটা নেওয়ার পর ওই মেয়েটা তার পরিবারের সাথে খুব আক্রোশ ভরে শেয়ার করেছিল যে আমি মরবো, আর ওরেও আমি মারবো, ওই ছেলেরেও মারবো, মেরে আমায় ওর আত্মাটা নিয়ে গিয়ে আমার আত্মার ওর সাথে একাই থাকবো। এই তোরে কে এই বুদ্ধি দিছে সে আর বলে না, মানে ওই মেয়েটা বলে না। এরপরেই বলতো প্রিয়া চাকমা এই ঘটনাটা ঘটায়। আসলে এরপরে তো ওই ছেলেরা কিছুই হয় নাই, মাঝখান থেকে প্রিয়া চাকমা মেয়েটা মারা যায়। ঠিক এই প্রিয়া চাকমা মারা যাবার পর থেকেই ওখানে ভয়ঙ্কর সব ঘটনা শুরু হয়েছে। এই প্রিয়া চাকমার আর একটা ছোট বোন আছে, তার বয়স 8 থেকে 9 বছর। এই বোনটাও ওই গাছ না, অন্য আর একটা গাছের সাথে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। এখন কেন করলো? প্রিয়া চাকমা কেন মারা গেল, কিভাবে মারা গেল, এই কথা নাকি সন্ধ্যার পর সে আরো কয়েকজন মহিলার সাথে শেয়ার করে, আর ওই গাছটার কথা বলে যে ওই গাছটাতে সে মারা গেছে। ওই গাছটাতে মারা গেছে সেটা ঠিক আছে, এটা তো ওখানকার লোকজনও জানে, তবে সেই গাছটার নাম ধরে বলেছিল। এর কয়েকদিন পরেই এই 8-9 বছর বয়সের একটা শিশু, সেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। অথচ তার তো কোনো সমস্যা ছিল না, তার তো আত্মহত্যার কোনো কারণ ছিল না। এরপর সমস্যা দেখা দিল যে সন্ধ্যার পর ওই গ্রামের কোনো নারী যদি ওই গাছের নাম মুখে উচ্চারণ করত, এর কয়েকদিনের মধ্যেই তার অপমৃত্যু হতো। হয় গলায় দড়ি দিয়ে মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে, বা তার লাশ রাস্তার এক পাশে পড়ে আছে। এরকম 3-4টা ঘটনা ঘটে। তো এই ধরনের ঘটনা যখন ঘটা শুরু করেছে, তখনই বলা হলো যে এই গাছের যে অবস্থান, এর পাশে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আপাতত চলাচল করার দরকার নাই, এই সমস্যার সমাধান করতে হবে। এই জন্যই ওই 2 নম্বর রাস্তাটা সাময়িকভাবে তারা চলাচলের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন গ্রামবাসী, যে আমরা আপাতত চলাচল করবো না, দিনের বেলা চলাচল করবো, সন্ধ্যার পরে না। এর মধ্যেই এই যে দেব ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছে। তো দেব ভাই যখন বিষয়টা শুনলেন, উনি শুনে তো খুবই মর্মাহত হলেন যে গ্রামের এরকম কয়েকটা মহিলা, বাচ্চা মারা গেছে, আর কে এই বুদ্ধিটা দিল? ওই ছেলে তো ঠিকই জীবিত আছে, খোঁজ খবর নিয়ে দেখা যায়, কিন্তু প্রিয়া চাকমা তো মারা গেছে। এই বুদ্ধি শুনে যে তার আত্মা ওই ছেলের আত্মাকে নিয়ে যাবে, দুইজন অনন্তকাল বসবাস করবে। আসলে তো এটা একটা ফলস ইনফরমেশন ছিল, মিথ্যা তথ্য ছিল। যে এটা করেছে তার উদ্দেশ্যটা কি ছিল? সে কোনো একটা উদ্দেশ্য আছে। তো যাই হোক, এর পরে নাকি প্রায় 2 মাস কেটে যায়। 2 মাসের মধ্যে আর কোনো সমস্যা হয়নি। মানুষজন এটা নিয়ে আর আলোচনা করে না, বিশেষ করে মহিলারা আলোচনা করে, যারা মারা গেছে সবাই মহিলাই ছিল। এরপর আর একটা মেয়ে মারা যায়। সেই মেয়েটা তার বাড়ির পাশে একটা আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে মারা যায়। কিন্তু সে যেই ডালে আত্মহত্যা করেছিল বলে মানুষজন ধারণা করছে, এই ডালে তার পক্ষে ওঠার কথা নয়। এই ডালে উঠে সেখানে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়বে, এটাও আসলে সম্ভবপর ছিল না। তবে জানা যায় সেও নাকি কোনো এক সন্ধ্যার পর মজা করেই ওই গাছটার নাম মুখে এনেছিল। এরপর আর একজন বৃদ্ধা মহিলা মারা যায়। এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটে। ওই বৃদ্ধা মহিলা কিন্তু কোনো কারণ ছাড়াই তার ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এখন এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু চলমান রয়েছে। কি করা যায়, কি করা যায়, এটা নিয়ে তো তারা আলাপ আলোচনা করছে, গ্রামের লোকজন, পুরোহিত মশাই আলোচনা করছে। তখন ওনারা একটা পণ্ডিতকে নিয়ে আসেন। পণ্ডিতকে নিয়ে আসার পর ওই পণ্ডিতের সাথে বেশ কিছু জিন ছিল। এরাও পিশাচ গোত্রের জিন হলেও এরা ভালো, উপকার করত। ওই পণ্ডিত এসে বলেন যে আসলে ওই গাছে আগে থেকেই বেশ কিছু পিশাচ শ্রেণীর জিন ছিল, তবে ওরা কারো ক্ষতি করতো না। এত বড় একটা গাছ,
এই গাছের নিচ দিয়ে রাতের বেলা কেউ হেঁটে গেলেও কাউকে ভয় দেখাতো না। তবে হ্যাঁ, ওই যে বীজ ভেঙে পড়তো, এটার সাথে একটা সম্পর্ক আছে তাদের, এছাড়া তেমন কোনো ক্ষতি করতো না। যখনই ওই প্রিয়া চাকমা মেয়েটা ওই গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, মূলত ও এমন একটা সময় আত্মহত্যা করেছে আর এমন একটা উদ্দেশ্যে আত্মহত্যা করেছে যে সে আত্মহত্যা করার পর তার আত্মা ওই ছেলের আত্মা নিয়ে চলে যাবে। সে ওই গাছে আত্মহত্যা করার কারণে ওই গাছটা নাকি অপবিত্র হয়ে গেছে। এই গাছটা ওই জিনেরা পবিত্র হিসাবে সেখানে থাকতো। সে যখনই আত্মহত্যা করেছে তখন নাকি ওই গাছটা অপবিত্র হয়ে যাওয়ার কারণে অন্য পিশাচ গোত্রের জিনেরা এই গাছে আস্তানা গাড়ার জন্য এইখানে এসে হামলা করছে। হামলা করার কারণে এই যে এখানে যে পিশাচ গোত্রের ভালো জিনেরা থাকে, এদের পরিবার থাকে, এরা এই গাছ থেকে যেন চলে যায় এই জন্য হামলা তো করেছে অন্য জিনেরা। হামলা করার পর এদের কিছু নিরীহ জিন মারা যায়। এই কারণে ওরা এমন ক্ষিপ্ত হয়েছে যে এই গ্রামের মহিলারা তারা আসলে বেঁচে থাকার অযোগ্য। একটা এসে মারা গেছে, যার কারণে কোনো কারণ ছাড়াই আমাদেরকে মরতে হচ্ছে। এই গাছটা অপবিত্র করার কারণে অন্য জাদুকর জিনেরা এখানে এসে আস্তানা গাড়ার জন্য আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আমাদের গোত্রের নিরীহ জিনেরা মারা যাচ্ছে, এটা তো হতে পারে না। যদিও বা এই গাছে থাকা জিনেরা নাকি ওই পিশাচ গোত্রের জিনেদেরকে তাড়িয়ে দিয়েছিল, এরা আর আসতে পারে নাই, কিন্তু এরা এই গ্রামের মহিলাদের উপরে, মেয়েদের উপরে এমন ক্ষিপ্ত হয়েছে, তখন তারা কি প্রতিজ্ঞা করেছে যে যেই না সন্ধ্যার পরে এই গাছের নাম মুখে নেবে শুধু, এরই মৃত্যু অনিবার্য, আমরা তাকে মেরে ফেলবো। এই কাজটাই মূলত ঘটছে। এখন সমাধান কি? এরা কোনো সমাধানের দিকে যেতে চায় না, বলে যে আমার গোত্রের নিরীহ জিনেরা মারা গেল, এর সমাধান কি? তোমরা পারবা এর জীবনটা ফিরাই দিতে? আমরা কি তোমাদেরকে ভয় দেখাইতাম? আমরা কি তোমাদের কোনো ক্ষতি করতাম? রাত বিরেতে কি আমরা তোমাদেরকে ভয়ঙ্কর রূপে কখনো দেখা দিছি? তা তো দেই নাই। তাহলে তোমাদের একজন কেন এত জায়গা থাকতে এই গাছে এসে মারা গেল? যে বুদ্ধি দিছে তারও তো একটা খারাপ উদ্দেশ্য ছিল, নিশ্চয়ই ওই পিশাচদের সাথে আতাত করে এই মেয়েটাকে এই বুদ্ধি দিয়েছে, যার কারণে এই মেয়েটা এখানে ফাঁস দিয়েছে। যে এই বুদ্ধি দিয়েছে তাকে তো আমরা মারবই, কিন্তু এই গ্রামের মহিলাদেরকে বাঁচতে দিব না। তাদের সাথে অনেক আলাপ আলোচনা হয়েছে, তবে তারা কোনোভাবে মানতে নারাজ। মানে তারা এতটাই ক্ষিপ্ত হয়েছে, তাদের পরিবারের সদস্যরা বিনা কারণে মারা গেছে, এই কারণে খুবই ক্ষিপ্ত হয় তারা। তবে একটা পর্যায়ে একটা সমাধানের দিকে সবাই আসতে থাকে। নেপালের থেকে, তারপর নেপালের বিভিন্ন জায়গা থেকে, ভারত থেকে অনেক বড় বড় তান্ত্রিকরা ওই এলাকাতে আসে। বিশাল বড় একটা যজ্ঞের আয়োজন করা হয়। মহিষের মাথা, ছাগলের মাথা, মানুষের মাথার খুলি, 15টা কবুতর, 15টা কাদাকনাথ যেই মুরগি আছে কালো, এই 15টা কালো এই মুরগি, এরকম আরো অনেক জিনিস নিয়ে তারা ওখানে একটা মহাযজ্ঞ শুরু করে দেয়। এই যজ্ঞের নাম নাকি নীলকণ্ঠ যজ্ঞ। এটা অনেক পুরনো একটা আদিম যজ্ঞ। বিশেষ করে এই যজ্ঞগুলো নাকি পাহাড়ি এলাকায় হয়ে থাকে। বিশেষ করে ভয়ঙ্কর কোনো জায়গা রিচুয়াল করে সেই জায়গাটাকে এই পিশাচ মুক্ত করার জন্য এই ধরনের কাজগুলো হয়ে থাকে আর কি। তো যখন এই ধরনের যজ্ঞ শুরু হয়ে গেছে, বিশেষ করে এই কাজটা সন্ধ্যার পরে শুরু হয়েছিল, মনে হচ্ছিল যে পাহাড় থরথর করে কাঁপতেছে, এখনই আগ্নেয়গিরি বিস্ফোরিত হবে আর কি, ভিতর থেকে আগ্নেয়গিরির লাভা বের হয়ে আসবে। তার আগে যেমন ভূমিকম্পের মতো কাঁপতে থাকে পাহাড়, মনে হচ্ছে ওরকম করে কাঁপছে। বন জঙ্গল মনে হচ্ছে সব চুরমার হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। তবে আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। কোনো পুরোহিতেরই প্রাণ যায় নাই, সবাই ঠিকঠাক ছিল। ওখানে একজন পুরোহিত ছিল না, একাধিক পুরোহিত ছিল। এরপর সকালবেলা পুরোহিতদের কাছে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। তখন পুরোহিতরা বলেন যে রাতের বেলা তারা যখন ওই নীলকণ্ঠ যজ্ঞ শুরু করেছেন, তখন তারা দেখেন 15টা কালো অবয়ব ওনাদের দিকে ধেয়ে আসছে, এসে বলছে তোরা যেটা করছিস সেটা কিন্তু ঠিক করছিস না, এই জায়গাতে তো আমরা বসবাস করি, তোরা কেন আমাদেরকে তাড়াতে চাচ্ছিস, যা এখান থেকে চলে যা। তখন ওনারা বাধ্য হয়েই তাদেরকে বন্দি করার চেষ্টা করেন। একটা জিনকে বন্দি করেন। মূলত ওই গাছে নাকি 15টা গোত্র থাকতো, ওই 15টা গোত্রের 15 জন সর্দার ওখানে আসে। একটা সর্দারকে বন্দি করার পর বাকিগুলো চলে যায়। মূলত এইখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে
একটাকে বন্দি করার পরও তাকে আবার বুঝিয়ে শুনিয়ে নাকি ছেড়ে দেওয়া হয়েছিল। তারা জানতো যদি এই সর্দারকে কোনো ধরনের ক্ষতি করা হয় তাহলে এই জিনেরা, তাদের গোত্রের সব জিন তো আছেই আশেপাশে পাহাড় পর্বতে, তাদের সাথে বন্ধুত্ব আছে এমন জিনেদেরকে ডেকে নিয়ে এসে এমন আক্রমণ করবে, লক্ষ লক্ষ জিনেরা এসে এখানে আক্রমণ করবে। এই কারণে তাকেও পরবর্তীতে বুঝিয়ে শুনে বলা হয় যে আসলে আমরা তোমাদের ক্ষতি করার জন্য আসি নাই, আমরা এই কারণে আসছি, তোমরা একটু শান্ত হও, যেটা হওয়ার হয়ে গেছে, নিরীহ কয়েকজনের জীবন তোমরা নিয়ে নিছো, এখন এটাকে ভুতুরে পল্লী বানায়ও না, এই রাস্তাটাকে পরিত্যক্ত রাস্তা বানায়ও না, আশেপাশে অনেকের বসবাস করার জায়গা রয়েছে, ঘর বাড়ি আছে, মন্দির আছে, মানুষজন এখানে সবসময় বসবাস করে, এটা পরিত্যক্ত জায়গা না, তোমরা এটাকে এখন তোমাদের অভিশাপ মুক্ত করো, তোমরা আর আগের মতো বিরক্ত যেরকম করতে না, এখন সেই অবস্থাতেই থাকো, তোমরা তোমাদের জায়গায় থাকো, এরা ওদের জায়গায় থাকো। তো এইভাবেই নাকি একটা মিউচুয়ালে চলে আসে, একটা পর্যায়ে এই যজ্ঞের অনুষ্ঠানটাও শেষ হয়। পরবর্তীতে পিশাচরাও বলে যে ভবিষ্যতে এইখানে কেউ যেন এই গাছের নিচে এসে অপবিত্র না করে, কারণ এইটায় তারা বসবাস করে, তাদের অসুবিধা হয়, মানুষ অপবিত্র করলেই দুষ্টু জিনেরা, যারা অন্যান্য জিন আছে, যারা জাদুকর জিন, তারা এখানে সে আস্তানা গাড়বে, তাহলে এদের উপর সমস্যা হবে। পরে এই ধরনের কথাবার্তার মধ্যেই মূলত এই সমস্যাটার সমাধান নাকি হয়েছিল। আর একটা কথা, কিছু দুষ্টু শ্রেণীর জিনদেরকে অবশ্য আটক করা হয়েছে, বিশেষ করে যেই জিনগুলো একটা সুযোগ সন্ধানী ছিল যে এই পিশাচ শ্রেণীর ভালো জিনগুলো যদি এই গাছ থেকে চলে যায়, তারা এখানে এসে জাদুটোনার কাজ শুরু করবে। এমন কিছু জিনদেরকেও নাকি ওই সময় এই নীলকণ্ঠ যজ্ঞের মধ্যে বন্দী করা হয়েছিল। বন্দী করার পর যেটা হয়েছিল, তাদেরকে হত্যা করা সম্ভব হয়নি, এই গাছের ভিতরে একটা কোটরের ভিতরে নাকি তাদেরকে বন্দী করে দেওয়া হয়। বলা হয়েছে এই গাছ যেদিন মারা যাবে, গাছের সাথে সাথে এরাও মারা যাবে, এর আগে আসলে এরা মরবে না বা এদের মারা সম্ভব হবে না, এমনিতে যদি মারা যায় সেই হিসাবটা আলাদা। তো এর পরেই মূলত এই সমস্যাটা নাকি সমাধান হয়েছিল। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি শওকত হোসেন ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি দেব, গৌরব, রাজু, চিত্রা, লাল সিং সবাইকে। আশা করছি এই ঘটনাটি আপনারা শুনবেন, হয়তোবা ওভাবে বোঝা যাবে না যেহেতু আমরা বাংলা ভাষায় বলেছি, আপনারা আপনাদের ভাষায় ওইভাবে কতটুকু বুঝতে পারবেন বা ট্রান্সলেট করে কতটুকু বুঝতে পারবেন আমরা জানি না। তবে যেহেতু আপনাদের নামগুলো আমরা বলেছি, আপনাদের নামগুলো শুনলে অন্তত বুঝতে পারবেন যে আপনাদের এই ঘটনাটা আমরা শেয়ার করেছি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম বকুল। ওনার বাড়ি দিনাজপুরের চিরির বন্দরের কোন একটি গ্রামে। আর কোন একটি গ্রাম এই কারণে বলছি, সঙ্গত কারণে উনি গ্রামের নামটি প্রকাশ করতে চান নাই। উনি যেহেতু একটি শৃঙ্খলা বাহিনীতে চাকরি করেন, নৌবাহিনীতে, আর ওনার যে অফিসিয়াল নেম সেটা উনি আমাদেরকে পাঠালেও উনি ওনার আরেকটি নাম আমাদেরকে বলতে বলেছেন, সেই নামটি আমরা বলেছি বকুল। মূলত ওনার স্ত্রীর সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা সেটি আমাদেরকে পাঠিয়েছেন। তো ঘটনার সময়কাল 2020 সালের একদম শুরুর দিকে, যখন লকডাউন শুরু হয়েছে। ওনার এক ছেলে এক মেয়ে, ওনার ছেলে মেয়েদেরকে উনি এলাকায় পাঠিয়ে দিয়েছেন, তারা তখন ওখানেই আছে। ওনাদের ডিউটির একটা সিস্টেম ছিল, বিশেষ করে করোনার সময় অফিসিয়ালি সেই সিস্টেমটা ফলো করা হতো। সেটা হচ্ছে যে এক গ্রুপ 14 দিন ডিউটি করতো, টানা 14 দিন ডিউটি। 14 দিন ডিউটি করার পর যদি দেখা যেত যে তারা সুস্থ আছে, এর মাঝখানে কেউ অসুস্থ হয় নাই, তাহলে এই 14 দিন ডিউটি করা যেই দলটা, এরা 14 দিনের আবার কোয়ারেন্টাইনে চলে যেত। কোয়ারেন্টাইনে থাকার পর যদি দেখা যেত যে কেউ অসুস্থ হয় নাই, সুস্থ আছে, তখন তাদেরকে পরিবারের সাথে দেখা করার অনুমতি দেওয়া হতো। ইনারা তখন পরিবারের কাছে যেতেন, পরিবার থেকে ফেরত আসার পর আবার তাদেরকে অবজার্ভে রাখা হতো। এরপর যদি দেখা যায় তারা সুস্থ আছে, কোনো অস্বাভাবিকতা নাই, তখন আবার তাদেরকে ডিউটিতে ইন করা হতো। তো এভাবেই চলছিল সবকিছু, কোনো সমস্যা হচ্ছিল না ওইভাবে। ওনারা মোটামুটি অফিস করছিলেন। কিছু কিছু সমস্যা তো হবেই, কেউ কেউ তো আক্রান্ত হবে, এটাই স্বাভাবিক, যেহেতু ওনারা বাইরে থেকে ডিউটি করেন। করোনায় আক্রান্ত হওয়াটাই স্বাভাবিক। তো এভাবে কিন্তু চলছিল। তো উনি যখন পরিবারের সাথে দেখা করার অনুমতি পান, যদিও বা ওনার বাসা কিন্তু খুলনার খালিশপুরে, মানে ওখানে ওনার বাসা, কিন্তু চাইলে কিন্তু ওই করোনার সময় সহজে দেখা করা যেত না, এটা একটা সিস্টেম ছিল আর কি।
তো ওনার আবার ডিউটি ছিল অফিসিয়াল ডিউটি। অফিসিয়াল ডিউটি থাকলে কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা আছে, যেমনটা হচ্ছে যে ব্যাংকের কাজে মাঝে মাঝে বাইরে যেতে হয়, তখন বাইরে কিছু মানুষের সংস্পর্শে আসার সুযোগ হয়। এই জন্য ওনাদের ক্ষেত্রেও কিছুটা শিথিলতা যেমন ছিল, আবার কঠোরতাও ছিল, যেহেতু মানুষের টাচে তাদেরকে আসতে হবে। এই কথাগুলো কেন বলছি তা একটু পরেই আমরা বুঝতে পারবো আর কি। তো ঘটনা যখন ঘটে তখন তো এই সময়টা চলছিল, বাংলাদেশের খুব ক্রান্তিকাল চলছিল ওই সময়, করোনার প্রেক্ষাপটে আর কি। তো এক রাতে উনি বাড়িতে গিয়েছেন, উনি তখন বাড়িতে যাওয়ার অনুমতি পেয়েছেন। তো বাড়িতে যাওয়ার পর উনি তো ঘুমিয়ে আছেন। তো গভীর রাত, আনুমানিক রাত 2টা বাজে আর কি, হঠাৎ করে একটা শব্দ উনি পান, মনে হলো ঘরের দরজাটা কেউ খুললো। উনি পাশে দেখলেন ওনার স্ত্রী নাই। কি ব্যাপার, এত রাত্রেবেলা কে আসলো? এই জন্য কি দরজা খুলতে গেল নাকি? ছেলে মেলে তার ছেলে পেলে নাই, ছেলে মেয়ে তো এলাকায় আর কি। তো উনি আবার উঠে গিয়েছেন। উনি দেখেন যে ওনার স্ত্রী দরজা খুলে সোজা ছাদে উঠে যাচ্ছেন। তো খালিশপুরেরই একটা বাড়িতে উনি ভাড়া নিয়েছিলেন আর কি। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এত রাত্রে কোথায় যায়? উনি চিন্তা করেছেন যে করোনার সময় সারাদিন হয়তো বা ঘরের মধ্যে আছে, এই জন্য অস্থির লাগছে, রাতের বেলা একটু ছাদে উঠতে যাচ্ছে। তো উনি চিন্তা করলেন ওনাকে ডাক দিল তো পারতো, তো ডাক দিল না। উনি আবার গিয়ে ওনার স্ত্রীকে বলছে, এই সাথী কোথায় যাও? ওনার স্ত্রীর নাম সাথী। এত রাত্রেবেলা কোথায় যাও? ছাদে যাবা? চলো আমিও যাই। যখন এটা বলেছে তখন ওনার স্ত্রী যখন ওনার দিকে ঘুরে তাকিয়েছে, তখন ওনার স্ত্রীর চোখে মুখে বেশ অস্বাভাবিকতা উনি লক্ষ্য করেন। ওনার স্ত্রী তখন বলে ওঠে, আমি ছাদে যাব, আমার দাদু আমাকে ডাকছে, আমি দাদুর কাছে যাব। এ কথা শোনার সাথে সাথে কিন্তু বকুল ভাই ভয় পেয়ে যান। কারণ হচ্ছে যে ওনাদের বিয়ের আগেই ওনার স্ত্রীর দাদু কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। তাহলে এত রাত্রে ছাদে কে ডাকে থাকে? নিশ্চয়ই বিষয়টা স্বাভাবিক না। তখন উনি বললেন, আরে তোমার দাদু তো আল্লাহর মেহমান হয়ে গেছেন, উনি তো নাই আমাদের মাঝে, তুমি মনে হয় দুঃস্বপ্ন দেখেছো, এই জন্য ছাদে উঠছো, আসো ঘরে চলে আসো। এই বলে যখনই উনি ওনার স্ত্রীর হাত ধরেছেন, তখন ওনার স্ত্রী বলছে, না, আমার দাদু এসে এই মাত্র আমাকে ডাকলো, এসে ছাদে আছে, আমি যাব। তখন কিন্তু ওনার স্ত্রীর হাত ওনার মৃদুভাবে ধরে নেই, তখন বেশ শক্ত করে ধরে ফেলছেন, যে অবস্থা তো স্বাভাবিক না রে। তখন বকুল ভাই ফিল করলেন যে ওনার স্ত্রীর শরীরে মারাত্মক রকমের শক্তি চলে আসছে। এরপর উনি আরো জোরে চেপে ধরেন, এত জোরে চেপে ধরেছিলেন যে ওনার স্ত্রী ব্যথা পেয়েছিলেন। তখন ওর স্ত্রী বলে ওঠে, আমি চলে যাচ্ছি রে, চলে যাচ্ছি, আবার আসবো। এত জোরে হাত ধরলি যে আমি ব্যথা পাইলাম, এর ফলটা কিন্তু ভালো হবে না, দেখিস। যখন এটা বলল তখন বকুল ভাই বুঝলেন যে তাই তো, যা চিন্তা করছিলাম সেটাই, এটা স্বাভাবিক কিছু না। হঠাৎ করে ওনার স্ত্রীর মনে হলো যে সেন্সলেস হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। পুরোপুরি না, উনি সাথে সাথে ধরে ফেলেন, তাড়াতাড়ি করে টেনে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেন। বুঝতে পারছেন যে প্যারানরমাল কোনো এন্টিটি তার উপর ভর করেছিল, কিন্তু হঠাৎ করে কেন এমনটা হলো? এরকম তো হওয়ার কথা না। তো ওই রাতের মতো সবকিছু ঠিকঠাক হয়ে গেল। এরপরে বেশ কিছুদিন আবার স্বাভাবিকভাবে চলছিল, কোনো সমস্যা নাই। তো ওনাদের ডিউটিও ঠিক ওই একই রকম ভাবে চলছিল। মাঝে মাঝে কিছু সমস্যা দেখা দিত, সেটা হচ্ছে যে যদি কখনো এমন হতো যে কোনো রিলিভার বলতে বোঝায় যে যিনি ডিউটি করবেন, যদি ওই ব্যক্তি কোনো কারণে অ্যাবসেন্ট থাকে, অসুস্থ হয়ে যায়, তখন তার রিপ্লেস আরেকজন করবেন। এখন হয় কি যে উনি পরিবারের কাছে যাওয়ার অনুমতি পেয়েছেন, তখন ওনার জায়গায় যিনি এসে ডিউটি করবেন, রিলিভার, সে আবার অসুস্থ, যার কারণে কি হয়েছে, ওনাকেই আবার ডিউটি করতে হবে। এখন বাড়িতে তো যেতে পারছেন না। এর ভিতর কি হয় যে ওনার সিনিয়র একজন অফিসার, তার রুমে যেতে হবে, উনি ব্রিফিং দিবেন। আর সাধারণত এই ধরনের ব্রিফিংগুলোর ক্ষেত্রে সবাই কিন্তু তাদের মোবাইল ফোন বন্ধ রাখে, সাইলেন্ট তো অবশ্যই রাখতে হবে। ফোন বাজলেই কিন্তু অফিসারদের বেশ কড়া কথা শুনতে হবে, কারণ এটা কিন্তু সিস্টেম না কোনো একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে মোবাইল ফোন
সাইলেন্ট না করা অথবা চালু রাখা, আবার কল আসলে সেটা রিসিভ করে কথা বলা, এটা কিন্তু এই ধরনের শৃঙ্খলা বাহিনীতে না, শুধু এই ধরনের মিটিংগুলোতে এটা শিষ্টাচার বিবর্জিত। এই কারণে উনি মোবাইল ফোনটা সাইলেন্ট রেখেছিলেন, তবে ভাইব্রেশনটা অন রেখেছিলেন। তো উনি যখন ওনার সিনিয়র অফিসারদের কাছ থেকে ব্রিফিং দিচ্ছিলেন যে পরবর্তীতে কিভাবে কোন কাজ করতে হবে, সবাইকে যখন ব্রিফিং দিচ্ছিল, তখন হঠাৎ করে ওনার ওয়াইফের কল আসে। উনি তখন কেটে দেন কল, তখন তো কথা বলা যাবে না। তো এরকম কয়েকবার কল আসে, উনি কেটে দিয়েছেন। এরপর যখন উনি দেখলেন যে বারবার কল প্রতিনিয়ত করেই যাচ্ছে, এরপর উনি ওই সময় তো আসলে বের হতে পারছেন না, বের হয়ে কলটা রিসিভ করতে পারছেন না। উনি কি করছেন, মোবাইলটা বন্ধ করে দিয়েছেন। এর অল্প সময় পরেই ব্রিফিং শেষ হয়ে যায়, উনি ওই রুম থেকে বাইরে বের হয়ে আসেন। বের হয়ে আসার পর ওনার স্ত্রীকে উনি ফোনটা খুলে আবার কল করেছেন। কল করার পর ওনার স্ত্রী তো অনেক বাজে ভাষায় গালিগালাজ করছে, কেন তার ফোনটা রিসিভ করা হলো না। তো এই ধরনের আচরণ কিন্তু উনি এটা আগে কখনো দেখেন নাই। উনি অবাক হয়ে যান যে তুমি আমার সাথে এরকম করে খারাপ আচরণ করতেছো কেন। তখন ওনার স্ত্রীও গালিগালাজ শুরু করে দেয়। এরপর ওনার স্ত্রী বলেন যে আমাকে এক্ষুনি একটা ফোন কিনে দিবা, অথবা তোমার ফোনটা আমাকে দিয়ে যাবা, আমার এই ফোন নষ্ট, কথা শোনা যায় না। তখন মাসের শেষ, ওনার হাতে টাকা নাই, এখন নতুন আর একটা ফোন কিভাবে কিনবেন। উনি বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার যে ফোনটা আছে এটা তোমাকে দিচ্ছি, তোমার ফোনটা আমাকে দাও। আর ওই সময় তো বাড়িতে যাওয়া যাবে না, তবে ওনাদের ব্যাংকে কাজ ছিল, প্রতিদিন ব্যাংকিং যেই আওয়ার থাকে আর কি, এর মধ্যে অফিসিয়াল গাড়িতে ওনারা যান। উনি যখন ব্যাংকে যাবেন, ওনার স্ত্রীকে বলা হলো যে তুমি আসো, তখন এক্সচেঞ্জ করে নিব। সেভাবে কিন্তু ফোনটা এক্সচেঞ্জও করে ফেলেন ওনারা। এরপরে যে যার মতো তো চলে আসেন, উনি অফিসে চলে আসছেন, ওনার স্ত্রী আবার চলে গেছে। এর কয়েকদিন পর উনি যখন আবার পরিবারের কাছে যাওয়ার অনুমতি পেয়েছেন, যাওয়ার পর আবার একটা সমস্যা শুরু হয়ে যায়। ওনার ওয়াইফ তো চিৎকার চেঁচামেচি করতে থাকে, বলে এই ফোনটাও নষ্ট, এইটা সেইটা, তুমি আবারও নষ্ট ফোন দিছো, আমাকে ফোন কিনে দিতে হবে। ওনাদের চিৎকার চেঁচামেচিতে ওনাদের যিনি বাড়িওয়ালা উনি চলে আসেন। উনি এসে বলেন যে কি হয়েছে, তখন দেখে যে এরকম চিৎকার চেঁচামেচি, মোবাইল ফোন নিয়ে চিৎকার চেঁচামেচি। একটা পর্যায়ে ফোন টোন নাকি ভেঙে ফেলেছে ওনার ওয়াইফ, নতুন ফোন কিনে দিতে হবে, এক্ষুনি কিনে দিতে হবে, মানে পরের দিনও যাওয়া যাবে না, ওই সময় কিনে দিতে হবে। এই ধরনের ছেলে মানুষই আচরণ একটা পরিণত বয়স্কা মানুষের কাছ থেকে তো আসলে কেউ আশা করে না। তো সেটাই যখন হচ্ছিল, তখন আর বাড়িওয়ালা বুঝতে পারেন যে বেশ বড় ধরনের একটা সমস্যা চলছে। তখন ওই বাড়িওয়ালা বলেন যে আচ্ছা ভাবি, আপনি চিৎকার চেঁচামেচি করেন না, আমি ভাইকে টাকা দিচ্ছি, যেহেতু মাসের শেষ, ওনার হাতে টাকা নাই, আমি টাকা দিচ্ছি, আর ওনার সাথে এখনই যায় প্রয়োজনে মোবাইল ফোনের দোকান খোলাই নিয়ে আপনার জন্য একটা ফোন কিনে আনতেছি। এই বলে ওই বাড়িওয়ালা ভদ্রলোক তাকে একটু শান্ত করে এই বকুল ভাইকে সাথে নিয়ে ঘরের বাইরে বের হয়েছেন। এরপর বকুল ভাইয়ের সাথে উনি কথা বলছেন যে ভাই, বিষয়টা তো স্বাভাবিক মনে হচ্ছে না, ওনার আচরণ তো অস্বাভাবিক, এরকম ভাবে কথা বলছেন। এর ভিতরে হঠাৎ করেই একটা ধপাস করে শব্দ হলো, আর একটা গোঙানির আওয়াজ হলো। তখন ওই বাড়িওয়ালা ভদ্রলোক আর এই বকুল ভাই দৌড় দিয়ে দরজার উপরে চিকন চিকন গ্রিলের মতো একটা ফাঁকা জায়গা থাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িতে এরকম থাকে আর কি, যেটা দিয়ে ওই দরজার উপর থেকে তাকালে ঘরের ভিতরের একটা দৃশ্য দেখা যায়। ওনারা যখন ওইভাবে দেখার চেষ্টা করছেন, তখন দেখতে পেলেন যে ওনাদের শোবার ঘর, যদি ওটা একটা সাইডে ছিল, ওইটার দরজা খোলা, ওখান দিয়ে মূলত ওই গোঙানির শব্দটা আসছে। মনে হচ্ছে যে ফ্লোরে কোনো কিছু একটা পড়ে আছে। এটা দেখার পর ওই বাড়িওয়ালা ভদ্রলোক বললেন যে ভাই, বিষয়টা তো স্বাভাবিক মনে হচ্ছে না, চলেন তো ওই পাশে দেখি। ওনাদের ঘরটা ছিল কিন্তু দ্বিতীয় তলাতে। এখন দ্বিতীয় তলাতে ওনাদের ওই ঘরে যে জানালা, ওইটাতে যাওয়ার জন্য কিন্তু নিচ থেকে প্রথম তলার ওই গ্রিল বে, মানে আর একটা জানালার গ্রিল বে উপরে উঠতে হবে। যেহেতু উনি শৃঙ্খলা বাহিনীর সদস্য, এই ধরনের ট্রেনিং ওনার ছিল, উনি মোটামুটি খুব সহজেই গ্রিল বে, কার্নিশ বেয়ে উপরে উঠে গিয়েছেন। যাওয়ার পর জানালা দিয়ে যেটা দেখেছেন, এটা দেখে উনি ভয় পেয়ে গিয়েছেন। উনি দেখেন যে ওনার ওয়াইফ ফ্লোরে পড়ে আছে। মূলত ওনার ওয়াইফ ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সুইসাইড করার চেষ্টা করেছিলেন।
কিন্তু কোনো কারণে ওন্না ছিঁড়ে অথবা ওই ফ্যানে যেখানে গিট দিয়েছিলেন সেই গিট খুলে নিচে পড়ে যায়। আর পড়ার পর উনি খুব আঘাত পেয়েছেন নিচে, বিশেষ করে ফ্লোরে পড়ার পরে, এই কারণে এরকম শব্দ হচ্ছে। তখন এই বাড়িওয়ালা আর এই বকুল ভাই ওনারা তো দরজা ভেঙে প্রবেশ করেছেন। দরজা ভেঙে প্রবেশ করার পর তাকে হসপিটালে নিয়ে যাবেন এরকম চেষ্টা করছেন। আর ওই সময় আসলে করোনার সময় তো গাড়ি টাড়ি তো এরকম অ্যাভেলেবল ছিল না, কারণ একটা নির্দিষ্ট সময় পর চলাচল একদম রেস্ট্রিক্টেড হয়ে যেত। দিনের বেলাতেই কিন্তু কোনো ধরনের গণপরিবহন বা এরকম কোনো কিছু বা রিক্সা এগুলো বের হওয়ার অনুমতি ছিল না। এটা তো আমরা ওই সময়ে যেরকম ছিল আমরা তো জানি। তারপরে অনেক কষ্ট করে ওনাকে একটা অটো রিক্সা ম্যানেজ করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রতিমধ্যে পুলিশে আটকে ছিল, যখন দেখা গেল যে অসুস্থ মানুষকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তখন তারা ছেড়ে দিয়েছেন আর কি। তারপর ডাক্তার দেখানো হয়, চেক আপ করা হয়। এরপর যখন একটা ওষুধ ডাক্তার সাজেস্ট করেছেন, প্রেসক্রিপশন লিখে দিয়েছেন বল যে এটা নিয়ে আসতে, তখন ওনার ওয়াইফ বলতে থাকে যে এই বকুল আমার গলা চিপে ধরছে, আমার হাত ভেঙে দিয়েছে, আমাকে মেরে চোখ নষ্ট করে দিয়েছে। তো ডাক্তার সাহেব বলছেন যে আচ্ছা বকুল সাহেব আপনি কিসের চাকরি করেন? তখন উনি বললেন আমি নৌবাহিনীতে চাকরি করি। তখন বলছে আপনার ওয়াইফ যেই বিষয়গুলো বলছে, আপনার নামে যে অভিযোগ করছে, এইটা যদি লিখিতভাবে দেয় তখন বুঝতে পারছেন যে আপনার কি অবস্থা হবে। এটা তো পুলিশ কেস, বিষয়টা তো স্বাভাবিক মনে হচ্ছে না। তারপরও এরকম সমস্যা হতেই পারে, আপনি যান ওষুধ নিয়ে আসেন, আমি দেখছি কি করা যায়। আর আপনি আপনার ওয়াইফের সাথে ভালো আচরণ করবেন, মারধর করবেন না। এইসব কথা শুনে মানে বকুল ভাই তো অবাক, ওনার বাড়িওয়ালা আছেন তিনি অবাক, কারণ উনি তো সাক্ষী। আসলে বুঝতে পারছেন না যে কেন এমনটা বলছে, এরকম নালিশ কেন করছে। কারণ বাড়িওয়ালা উনি তো তখনও জানেন না যে সমস্যাটা কি। আর ওনার ওয়াইফ ডাক্তার সামনে এই ধরনের অভিযোগ করছেন, এটা তো নারী নির্যাতন মামলা। আর শৃঙ্খলা বাহিনীতে কিন্তু এই ধরনের অভিযোগ খুবই গুরুতর। এটা যারা শৃঙ্খলা বাহিনীতে আছেন তারা জানেন আর কি। কোনো মতে ডাক্তার এই বিষয়টাকে ট্যাকেল দেন আর কি। এরপর বাসায় নিয়ে আসেন। বাসায় নিয়ে আসার পর ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে নিয়ে আসার পরপরই এক দৌড়ে ওনার ওয়াইফ সাথী চলে যান ছাদে। সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়বেন, মানে সুইসাইড করবেন। কোনো মতেই তাকে ধরা হয়। আর ওই বাড়িওয়ালা বলে দেন যে ভাই এমনিতে করোনার একটা সমস্যা চলতেছে, তারপর আপনাদের এই যে সমস্যা চলতেছে আমি এই লোড আর নিতে পারতেছি না, আপনারা ভাই আমার বাসাটা ছেড়ে দেন, অন্য বাসায় চলে যান। পরে এই আত্মহত্যা হবে, একজন আর একজনের মারধর করবেন, পুলিশ কেস হবে, এরপর আমাকে জেলে যেতে হবে। সুতরাং আমি এসব ঝামেলা নিতে হবো না ভাই, আমার বাসাটা সাথে ছেড়ে দেন। আর যদি থাকতে চান ভালো হয়ে থাকেন, এ ধরনের কোনো হই হট্টগোল করবেন না। বাড়িওয়ালা নেহায়েত বিরক্ত হয়ে এই বিষয়গুলো বলেছিলেন, কারণ আসলে এই ধরনের সমস্যা যদি হয়, ছাদ থেকে কেউ লাফিয়ে পড়ে, সুইসাইড করে, ঘরের ভিতরে কেউ গলায় দড়ি দেয়, তাহলে কিন্তু ওই ফ্ল্যাটগুলো ভাড়া হওয়াটা বেশ জটিল হয়ে যায়। যে ওই বাড়িতে ওই ফ্ল্যাটে একজন লোক মারা গেছে, মানুষের মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি কাজ করে। আর দেখা যায় এই ধরনের ফ্ল্যাটগুলোতে বিভিন্ন প্যারানরমাল ঘটনা পরবর্তীতে ঘটে। এটা তার বাড়ির জন্য ক্ষতির একটা কারণ, বাড়ির বদনাম। সেই সাথে উনি মানসিকভাবে, আর্থিকভাবে সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন বাড়িওয়ালা। এই জন্যই কিন্তু উনি বিষয়টা বুঝতে পেরে বলেছিলেন। তো যাই হোক, বকুল ভাই অনেক কষ্টে তাকে ঘরে নিয়ে আসার চেষ্টা করেন। এরপর প্রতিনিয়ত এই ধরনের সমস্যা চলতে থাকে। উনি যখন দেখলেন ওনার ওয়াইফ এরকম আচরণ করছে, এর মধ্যেই আর একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে পরের রাত্রে ওনার ছেলে মেয়ে ফোন করেছে, ফোন করে বলেছে যে নানা মারা গেছেন। নানা মারা গেছে, তাহলে এখন কিভাবে যাবেন? ওনার তো খুলনা থেকে কোনোভাবেই দিনাজপুরের চিড়ির বন্দর যাওয়ার কোনো উপায় নেই। ওই সময়ে গণপরিবহন তো সবই বন্ধ, কোনো সুযোগই নেই। কি আর করা, যেতে পারবেন না। তখন উনি ছেলে মেয়েদেরকে পরামর্শ দিলেন যে ঠিক আছে তাহলে তোমরা যাও, কিভাবে যেতে পারো। মূলত বাচ্চাদের নানার যে বাড়িটা, এটা ছিল কুড়িগ্রামের উলিপুরে, যেটা ওনাদের ওই চিরির বন্দর থেকে প্রায় 118 কিলোমিটার রাস্তা। এতটুকু ছেলে পেলে কিভাবে যাবে? করোনা পরিস্থিতি, ভেঙে ভেঙে যেতে হবে।
তো এর মধ্যেই কিন্তু তারা রংপুরের বদরগঞ্জ পর্যন্ত চলে এসেছে অটো রিক্সায় ভেঙে ভেঙে। আর বিভিন্ন জায়গায় মানুষজনও এই গণপরিবহনগুলো ঠেকাতো, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দিত না, এরকম সমস্যা তো ওই সময় হয়েছে। এরপরও তারা এইভাবেই চলে গিয়েছে। তো যখন ছেলেপেলেদের সাথে বিভিন্ন সময় কথা হচ্ছিল, হঠাৎ করে কি হয়, ওনার স্ত্রীর সাথী তাকে বলতে থাকে, কিরে খুব খারাপ লাগতেছে না, মাটি দিতে যেতে পারতেছিস না। তো এই বলে আবার বিশ্রীভাবে হাসাহাসি শুরু করেছে, গালিগালাজ করতেছে। আর এর মধ্যে সে কি করতেছে, ফোন করতেছে, ফোন করে তার বিভিন্ন আত্মীয় স্বজনদেরকে বলতেছে, এই বকুল আমাকে মারছে, আমার হাত পা ভেঙে দিছে, চোখ নষ্ট করে দিচ্ছে, এরকম কথা। তো যখন ফোন রেখে দেয়, এই বকুল ভাইয়ের ফোনে আবার সেই আত্মীয় স্বজন ফোন করে গালিগালাজ করতে থাকে যে তোর চাকরি খেয়ে ফেলবো, তুই আমাদের মেয়েকে মারতেছিস, এটা সেটা। উনি তো অবাক হয়ে যাচ্ছে যে এ কিভাবে এই ধরনের মিথ্যা কথা বলছে। আর পজেসড হয়ে গেছে এটা উনি বুঝতে পারছিলেন। ওই সময় পজেসড থাকা অবস্থায় ফোন বের করে আত্মীয় স্বজনদেরকে ফোন করে এইভাবে বলছে, বিষয়টা অস্বাভাবিক তো বটেই, এরকম কিন্তু নর্মালি হয় না। এখন এটা তো চলতে দেয়া যায় না, ওনার চাকরি চলছে, সেখানেও এটা নিয়ে খুব বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে যদি ওনার স্ত্রী এরকম বড় ধরনের কোনো ঝামেলা পাকায়। উনি তখন ওনার জানার যে দোয়া দুরুদ রয়েছে সেগুলো পড়ে তাকে ফু দিতে থাকেন। ফু দিতে দিতে একটা সময় উনি কিছুটা স্বাভাবিক আচরণ করতে শুরু করেন। এরপর এই বকুল ভাই উনি সাহস করে বলতে থাকেন, তুই কেন আমার ওয়াইফের শরীরে আসছিস, বল কে তুই, কেন আসলি? তখন তার ভিতর থেকে বলতে থাকে যে অনেকদিন আগে তোর বউ সন্ধ্যার পরে ভিজা চুলে ছাদে গেছিল, মাথায় কাপড়ও ছিল না, সে আমার ছায়ায় পা দিছে, তাই আমি ওকে ধরছি। আমি তো ওই রাত্রে ওকে মেরে ফেলতাম, ওকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছি, পারি নাই, তুই আমাকে বাধা দিছিলি সেই রাত্রে। আর আজকেও মেরে ফেলতাম, পারি নাই। এর আগে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করাইতে গেলাম, দুর্ভাগ্যজনকভাবে ওড়নাটা ছিঁড়ে গেল। এরপরেও ছাদে নিয়ে গেছিলাম, ধাক্কাও দিলাম, কেন জানি পড়লো না। বারবার ওকে মারতে যাইও আমি সফল হচ্ছি না, তবে ওকে আমি মারবই, এটা মনে রাখিস। ও আমার ছায়ায় পা দিছে, আমার অপমান হয়ে গেছে এখানে, সুতরাং ওকে আমি ছাড়বো না। এদিকে বকুল ভাইয়ের কাছে থাকা জমজম পানি, যেটা উনি ওনার কোনো এক কলিকের কাছ থেকে সংগ্রহ করেছিলেন, উনি হজে গিয়েছিলেন বা অন্য কোনোভাবে সংগ্রহ করেছিলেন আর কি। তো ওই পানিটা কিছুটা যখনই ছিটিয়ে দিয়েছেন তার স্ত্রীর শরীরে, তখনই ওনার স্ত্রীর আর কোনো সেন্স নাই, পরে একদম স্বাভাবিক। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত চলছিল, ওনার জীবনটা একদম নরকে পরিণত হয়ে যায়। তো মাঝে মাঝে তার সাথে কথা বলতো কিভাবে, যখন তার ওয়াইফের উপর পজেস হতো তখন উনি কথা বলতেন। তখন উনি অনেক অনুনয় বিনয় করতে থাকেন যে আমার বউকে ছেড়ে দাও, ও তো বোঝে নাই, তোমরা কোথায় থাকো না থাকো এটা তো আসলে এদের বোঝার কথা না, মনের অজান্তে পা দিয়ে ফেলছে, ক্ষমা করে দাও, সে আর কখনো ছাদে যাবে না, আমরা এই ছাদ ব্যবহারই করব না। তখন ওই অবয়বটা নাকি বলতে থাকে যে আমাদের নীতির মধ্যে ক্ষমা বলে কোনো কিছু নাই, তোরা মানুষ অনেক খারাপ, মানব জাতি বেঈমান, আমি মানব জাতিকে ঘৃণা করি। আর তোর দাদি শাশুড়িকে ফোন দিয়ে বলতো তোর শাশুড়ি কেন কোন পানির মধ্যে 18 মাস ছিল। তুই তো জানিস না, তোর বউয়ের আগে কিন্তু একটা ভাই ছিল, 8 বছর বয়সে মারা যায়। তাকে কে মেরেছে জানিস? তোর শ্বশুর বাড়ির পাশে একটা তাল গাছ আছে, সেই তাল গাছে 2 জন থাকে, তারাই তোর বউয়ের ভাইকে মেরেছে। এই কথা শোনার সাথে সাথে বকুল ভাই কি করেছেন, উনি ওনার শালিকাকে ফোন করেছেন। ফোন করার পর বলছেন যে তোমার মায়ের কাছে দাও তো। এরপর যখন উনি এই কথাগুলো জিজ্ঞেস করেছেন, আমতা আমতা করে বলছেন যে তোমাকে এইগুলো কে বললো বলো তো, এগুলো তো অনেক পুরনো কথা, তুমি কিভাবে জানলা?
তখন আবার পাশ থেকে ওনার স্ত্রীর ভেতরে থাকা ওই অভাবটা বলে উঠছে, কিরে বকুল, মিলে গেছে, কথা মিলে গেছে। এরপর উনি ফোনটা কেটে জিজ্ঞেস করেন, সত্যি করে বলো তো তোমার নাম কি? প্রথমে নাকি নাম বলতে চাইছিল না, অনেক অনুরোধের পর বলল, আমার নাম চম্পা। আমি যে জায়গায় থাকি তার পাশে একটা শ্মশান ঘাট ছিল, সেই শ্মশান ঘাটে আমার মতো আরো অনেকেই আছে, আর এই পথটা আমাদের একটা যাতায়াতের রাস্তা। আর ওই সময় যখন সন্ধ্যার পর আমি যাচ্ছিলাম তখনই মূলত এই ঘটনা ঘটছে। আর এরপর এইরকম ঘটনা ঘটানো শুরু করে দিছে। তখন বকুল ভাই বলে, আচ্ছা যা হওয়ার হয়ে গেছে, মাফ করে দাও, বিনিময়ে কি চাও বলো, আমি আমার সাধ্য মতো তোমার চাওয়া পূরণ করব। তখন নাকি ওইটা বলে ওঠে, খাসি খাবো। তখন বকুল ভাই বলে, আচ্ছা ঠিক আছে দেবো, কোন কালারের কত বড় খাসি খাবা, কোন জায়গায় দিয়ে আসতে হবে বলবা, আমি দিয়ে আসবো, এখন চলে যাও। যখন তোমার খাসি খেতে ইচ্ছা হবে তখন আমাকে জানাইও, আমি দিয়ে আসবো। এখন বাবা চলে যাও, আমাদেরকে মাফ করো, আমাদেরকে মুক্তি দাও। এরপরে এবার বলে ওঠে, না আমি যাব না, তোর স্ত্রীকে আমি মেরে ফেলবো। এই বলতেছে যে খাসি খাবো, খাসি দিলে চলে যাব, আবার বলছে যাবো না, মেরে ফেলবো। এ কি মুসিবত, এর থেকে মুক্ত কিভাবে ওনারা হবেন, এটা নিয়ে কিন্তু বকুল ভাই চিন্তা করছেন। তখন ওনার মাথায় একটা চিন্তা আসে যে 3 কুল পরে পানিতে ফু দিয়ে যদি গায়ে ছিটিয়ে দেওয়া যায় তাহলে হয়তোবা আপাতত সমাধান হবে। ওনার এক ফুফাতো ভাই ছোটবেলায় ওনাকে বলেছিলেন, উনি সেই পদ্ধতিটা অবলম্বন করেন। এরপর দেখেন যে আসলে কাজ হয়েছে, সমস্যা হয় নাই, ওনার স্ত্রী স্বাভাবিক হয়ে যায়। আর এই যে সমস্যাটা চলছে, এই যে খাসি এই প্রসঙ্গ, তখন এই বকুল ভাই উনি ওনার এক কলিগকে ফোন দেন, যার নাম হচ্ছে মহসিন মিয়াজি। উনি 1 বছরের উপরে হলো রিটায়ারমেন্টে গিয়েছেন আর কি। এই মহসিন মিয়াজি ওনার এক কলিগ, তো তার সাথে এই বিষয়ে কথা বলেন। তখন উনি একজন হুজুরের সাথে কানেক্ট করে দেন আর কি। সে হুজুরের সাথেও কথা হয়, যে হুজুর বেশ কিছু জিনিস নিয়ে যেতে বলেন, যে 100 গ্রাম সরিষার তেল, তারপরে মিনারেল ওয়াটারের একটা বোতল আর কি, এগুলো যেন নিয়ে যান, আর আসরের সময় যেন তার সাথে দেখা করেন। তো পরের দিন উনি এই কাজটি করেছেন আর কি। উনি যখন এই কাজটা করে বাসায় গিয়েছেন তখন ওনাকে ওনার ওয়াইফ বলতে থাকে, কিরে হুজুরকে ফোন দিছিলি, এসব পানি পড়া তেল পড়া এগুলো দিয়ে কিচ্ছু হবে না রে, আমার ওই হুজুর কিছুই করতে পারবে না। এটা শোনার পর ওনারও খুব রাগ হয়ে যায়, তখন আবার দ্রুত জমজমের পানি নিয়ে এসে ছিটিয়ে দেন। তখন আর ওই যে ওই দোয়া পরে আবার পানিতে ফু দিয়ে যে ছিটাবেন, এরকম ধৈর্য ওনার ছিল না। এরপর আবার ওনার ওয়াইফ স্বাভাবিক হয়ে যায়। ওনার ওয়াইফকে সাথে নিয়ে মূলত সেই হুজুরের কাছে পরবর্তীতে গিয়েছিলেন। হুজুরের সামনে ওনার ওয়াইফকে বসানো হয়। হুজুর ওনার ওয়াইফকে বলেন যে, মা বলো তো কিছু দেখতে পাচ্ছ কিনা? তখন ওর ওয়াইফ বলছে যে, জি হুজুর দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি পাগড়ি পরা বেশ বয়স্ক একজন মানুষ, উনি হেঁটে হেঁটে রুমের দিকে আসতেছেন। তখন উনি বলেন যে, এটা শুধু তুমিই দেখবা, অন্য কেউ দেখবে না, এটা খুব ভালো একটা পরহেজগার জিন। তো ওনার ওয়াইফ এটা দেখে যে ওই অবয়বটা আসলো, এসে হুজুরকে সালাম দিল। তখন ওই হুজুর যেই কথাগুলো বলছে, এটা অবশ্য উপস্থিত সবাই শুনছিলেন আর কি। উনি বলছেন যে, দেখো তো এই সাথী, এই মামনির সাথে নাকি চম্পা নামে এক ভয়ঙ্কর পিশাচিনী, সে এসে আস্তানা গাড়ছে, ওকে ধরে নিয়ে আসো। বলে যে ঠিক আছে হুজুর, যাচ্ছি, এই বলে চলে যায়। এর অল্প সময়ের মধ্যেই হঠাৎ করে এই বকুল ভাইয়ের স্ত্রী সাথীর কথার পরিবর্তন আসতে শুরু করে। তখন সে বলতে থাকে, এই আমাকে ছেড়ে দে, আমাকে ডাকছিস কেন, ছাড়, নাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। হুজুর তখন কিছুই না বলে ঝাড়ফুঁক শুরু করে দেন, রুকিয়া শুরু করে দেন। আর তখন আবার বলতে থাকে, এই ছাড় ছাড়, আর আসবো না, আর আসবো না, আর কোনোদিন আসবো না। হুজুর তখন তাকে তওবা করান যে আর কখনো আসবি না, এই সেই বলে তওবা করান। এরপর হুজুর আরো কিছু রুকিয়া করে সরিষার তেলে ফুটু দিয়ে পানি পরে দিয়ে আর জাফরানি লাল কালি দিয়ে কাগজে আরবি একটা দোয়া লিখে দেন, এবং সেটা ওই যে পানির যে বোতলটা, এই বোতলের ভিতরে দিয়ে দেন। সেই পানি
এই সাথী ভাবিকে 21 দিন ব্যবহার করতে বলেন, আর তেলটা শরীরে মাখতে বলেছেন গোসলের আগে। তো ওখান থেকে ওনারা চলে আসেন, চিন্তা করেছেন যে ঘটনা এখানেই শেষ, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। কিন্তু না, 3 দিন পরে একটা অদ্ভুত বিষয় দেখতে পান। সেটা হচ্ছে ওই বোতলের মধ্যে লাল কাগজটা নাই, মানে লাল কালি দিয়ে লেখা কাগজটা নাই। উনি চিন্তা করেছেন হয়তো বা কাগজটা পানিতে গলে গেছে। এর পরের দিন দেখেন তেলের বোতলটা, ওটা তো অনেকটা কমে গিয়েছে তেল ইউজ করতে করতে, তেলের বোতলটা পুরো ভর্তি, এবং সরিষার তেলের যে কালারটা পরিবর্তন হয়ে গেছে, সয়াবিন তেলের যেরকম কালার ওইরকম হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার। উনি দেখলেন যে ওনার ওয়াইফের আচার আচরণ স্বাভাবিক আছে, আগের মতোই আছে, কোনো সমস্যা নাই আর কি, আগের মতো ওরকম অবস্থায় যায় নাই আর কি। উনি মোটামুটি ভালো মন নিয়েই বাজারে গিয়েছেন, কিছু বাজারঘাট করতে হবে, কারণ এই পেরেশানিতে বাড়িতে কি আছে কি নাই এসব বিষয় চিন্তা করার অবকাশ আসলে ওনার ছিল না। তো বাজারে যাওয়ার পর হঠাৎ করে ওনার ফোনে ওনার ওয়াইফ ফোন করেছেন, চিন্তা করেছেন হয়তো বা কোনো কিছু লাগবে, যে লিস্ট দিয়ে দিয়েছিলেন সেই লিস্টে কোনো কিছু বাদ পড়ে গেছে সেটা বলার জন্য ফোন করেছেন। তো যখনই ফোন করেছে ওপাশ থেকে ভয়ঙ্কর কিছু আওয়াজ উনি শুনতে পান, তখন বুঝতে পারেন নিশ্চয়ই অস্বাভাবিক কিছু ঘটেছে। ফোন রিসিভ করার পর গোঙানির আওয়াজ, এরপর মিশ্রি ভাষায় কিছু গালিগালাজও শুনতে পান। উনি ফোন কেটে দিয়ে দ্রুত বাসার দিকে আসা শুরু করেন। বাড়িতে এসেই যা দেখেন এটা দেখে তো ওনার চক্ষু চরক গাছ। উনি দেখেন ওনার ফ্রিজে রাখা ইলিশ মাছ এটা বের করে, তখন তো ফ্রোজেন অবস্থায় ছিল, ওই অবস্থাতেই ওনার ওয়াইফ কামড়ে কামড়ে সেটা খাওয়ার চেষ্টা করছে। ওটা তো একদম শক্ত বরফের মতো হয়েছিল, ওটাই খাওয়ার চেষ্টা করছে, এবং অদ্ভুত ব্যাপার অনেকটা খেয়েও ফেলেছে সে ওই শক্তটাই। কিছু ইলিশ মাছ আগে থেকে কেনা ছিল। এইটা দেখে উনি তো মারাত্মক ভয় পেয়ে যান, কারণ এরকম শক্ত একটা মাছ একদম ডিপ থেকে বের করে এটা কিন্তু দাঁত দিয়ে কামড়ে খাওয়াটা এটা চারটিখানি কথা না। আর এর আগে কখনোই কোনো কাঁচা মাছ ওনার স্ত্রীকে উনি খেতে দেখেন নাই, এই পজেসড হওয়ার পরেও। ওনার ফেরত আসা দেখে ওনার ওয়াইফ বড় বড় লাল চোখে বলতে থাকে, এই বকুল, ফ্রিজের উপর থেকে কোরআন শরীফটা সরা, এই কোরআন শরীফের কারণে আমি ভালোভাবে খেতে পারছি না, সরা সরা, তাড়াতাড়ি সরা। তখন এই বকুল ভাই বলতে থাকেন, ফ্রিজের উপর কোরআন শরীফ তো আমি রাখি নাই, তুমি তো রাখছো, মানে ওনার ওয়াইফ রাখছিলেন আর কি, তো তুমি রাখছো, তুমি সরাও, আমার ওযু নাই, তুমি সরাও। আর তুমি না ওয়াদা করছিলা তুমি আসবে না, তাহলে কেন আমার স্ত্রীকে আবার কষ্ট দিতে আসছো? তখন এই সাথী ভাবির ভেতর থেকে বলে ওঠে, আরে বোকা, আমি সেই চম্পা না, আমি আর একজন। এক চম্পা গেছে আর এক চম্পা আসছে, কয়টা চম্পাকে তুই আটকাবি? পারবি না, পারবি না, একের পর এক আমরা আসবো। এটা শোনার সাথে সাথে বকুল ভাই দ্রুত ওয়াশরুমে গিয়ে উজু করে এসে উনি ওই কোরআন শরীফটা নামিয়ে ওনার স্ত্রীর সামনে ধরেছেন, ওনার হাতে দেওয়ার চেষ্টা করছেন, বলে যে এটা ধরো। যখনই হাতে দেওয়ার চেষ্টা করছেন, সামনে নিয়ে গেছেন, সাথে সাথে ওনার ওয়াইফ সেন্সলেস হয়ে পড়ে যান। সেন্সলেস হয়ে পড়ার পর উনি দ্রুত ওনার ওয়াইফকে ধরে বিছানায় শুইয়ে দেন, কোরআন শরীফটা একটা পাশে রাখেন, আর ওই মাছ যেগুলো ছিল ওই অবস্থায় পড়েছিল ওগুলো পরিষ্কার করেন। কিছুক্ষণ পর ওনার ওয়াইফের জ্ঞান ফেরত আসে। ফেরত আসার পর ওনার ওয়াইফ বলেন যে, কি ব্যাপার, তুমি না বাজারে গেছিলা, কখন আসলা? আর আমি বিছানায় শুয়ে আছি কেন? আমি তো কি যেন কাজ করতেছিলাম, রান্না করেছিলাম। ওনার আসলে কিছু মনেই নেই এই ঘটনা ঘটছে। তখন বলা হয় যে এই যে এই কাজ করতেছিল, চম্পা তো আবার ফেরত আসছে, তবে এবার চম্পা না, এবার আর একটা আসছে, এ শুধু হুমকি ধমকি দিচ্ছে। তো এরকম সমস্যা কিন্তু চলছে। একবার কি হয় যে উনি বাসায় ফিরছেন, বকুল ভাই বটি নিয়ে আসছেন তাকে কোপাতে, ভয়ঙ্কর রক্তবর্ণ চোখে, এত বড় বড় চোখ করে তাকিয়েছেন, এত বড় বড় চোখে আসলে কেউ তাকাতেই পারে না। মানুষ আমরা যারা আছি, আমরা যদি চোখ বড় বড় করি কত বড় হতে পারে, কিন্তু মনে হচ্ছে ভেতর থেকে চোখ ঠিকরে বের হয়ে আসছে, এমন একটা অবস্থা। তো অনেক কষ্টে উনি হাত থেকে বটিটা কেড়ে নিতে সক্ষম হয়েছেন আল্লাহর রহমতে। এরপর উনি অনেক হুজুরকে দেখিয়েছেন, স্থায়ী কোনো উপকার হচ্ছিল না। এরপর উনি সিদ্ধান্ত নিলেন যে উনি যতটুকু যা জানেন সেটা দিয়েই ওনার ওয়াইফের উপর উনি রুকিয়া করার চেষ্টা করবেন।
তো উনি যে দোয়া কালামগুলো জানতেন সেটা দিয়ে উনি চেষ্টা করেন। আল্লাহর অশেষ রহমতে অনেকদিন ভালো থাকেন, আবার মাঝে মাঝে কিছু সমস্যা হয়, আবার ওটা ফেরত আসে। তো এখনো নাকি মাঝে মাঝে এই সমস্যা হতে থাকে, তবে আগের মতো এখন অতটা নাই। তবে সমস্যা যে একদম চলে গেছে বিষয়টা এরকম না, এখনো বিষয়টা আংশিকভাবে চলমান রয়েছে। আমরা দোয়া করি আল্লাহর রহমতে যেন ওনার স্ত্রী পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠেন। কারণ একটা পরিবারের কোনো সদস্য, বিশেষ করে পুরুষ বা নারী, যারা পরিবারের একদম প্রাণ ভোমরা বলা যেতে পারে, তাদের কারোর সাথে যদি এই ধরনের সমস্যা হয়, একটি পরিবার কিভাবে বিপর্যস্ত হয়ে যেতে পারে তা আমরা বুঝতে পারি। বিশেষ করে সেই পরিবারের সন্তানদের ক্যারিয়ার, তাদের মানসিক অবস্থা, এটা যে কি ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হয় তা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো নয়। যারা এই ধরনের সমস্যা আছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই সমস্যাগুলো দ্রুত সমাধান করে দিন। আল্লাহ তাআলা কুন ফায়াকুন বললেই সবকিছু হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। আর প্রিয় লিসেনার্স, আমি সবসময় বিনীতভাবে একটা কথা বলি, অনেকেই বিভিন্ন তান্ত্রিকের কাছে যায় এই ধরনের সমস্যা সমাধানের জন্য। অনেকেই চিন্তা করে যে বাড়িতে সমস্যা হচ্ছে, বাড়িতে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, বাড়ি বন্ধ দেই, বাড়ি বন্ধ দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রে বাড়ি বন্ধ দেওয়ার প্রক্রিয়াটাও একটা জাদু। এতে কি হয় যে সাময়িকভাবে অল্প সময়ের জন্য মনে হয় যে ঠিক হয়ে গেছে, কিন্তু বাস্তবে ঠিক হয় না। কোনো বাসায় যদি জাদুর উপকরণ থেকে থাকে, এই জাদুর উপকরণ না সরানো পর্যন্ত ওই বাড়িটা যতই বন্ধ দেওয়া হোক না কেন, সেই বন্ধ কখনোই কাজ করবে না। জাদুর উপকরণটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণরূপে শরিয়া মোতাবেক ধ্বংস করতে হবে। অনেক সময় ধ্বংস করার যে পদ্ধতি, আমরা কি করি, জাদুর উপকরণ পেয়েছি সেটা নদীতে ফেলে দিই। সরাসরি আসলে এটা নদীতে ফেলা ঠিক নয়, এটা ধ্বংস করেই তবে ফেলে দেওয়া উচিত। এটা ধ্বংস করার কিছু পদ্ধতি রয়েছে, সেটা আপনারা কোনো আলেমের কাছ থেকে জেনে নেবেন, এরপরে গিয়ে নদীতে ফেলবেন। নদীতে যদি ফেলে দেওয়া হয় ধ্বংস না করে, সেক্ষেত্রে আরো বিপজ্জনক ব্যাপার হয়ে যেতে পারে। কারণ জাদুর উপকরণটা কিন্তু নষ্ট হয় না, তখন অনেক দূর থেকেও সেই উপকরণটার কাজ চলমান থাকে। এই জন্য অবশ্যই ধ্বংস করে ফেলতে হবে, আর সেটা নির্দিষ্ট পদ্ধতিটা অবলম্বন করেই সেটা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আর আবারও বলছি যে এর আগে অনেকবার বলেছি, সন্ধ্যার সময়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেই রয়েছে যে ছোট বাচ্চাদেরকে সন্ধ্যার সময় বাড়ির বাইরে বের করা যাবে না। রাত হয়ে গেলে তখন বের করা যেতে পারে। আর ছোট বাচ্চা এবং নারীরা এই ধরনের সমস্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়। এই জন্য চুল খোলা রেখে সন্ধ্যার সময়, ভর দুপুর বেলা এভাবে ছাদে যাওয়া, কোনো বাগানে যাওয়া, এটা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই।